আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সংবিধানের এই ক্লাসটিতে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধান রচনার প্রেক্ষাপট সম্পর্কে। আমরা জানি যে কোনো চাকরি পরীক্ষায়, সেটা বিসিএস, প্রাইমারি অথবা যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু আপনার এই সংবিধানের প্রেক্ষাপট থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা আলোচনা করব, অলরেডি হচ্ছে আমরা আজকের আলোচনাটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে, মূলত আমার আব্দুর রহমান শ্রাবণ আইডি থেকে। যারা একটু যুক্ত হচ্ছেন তারা যে কাজটা করবেন, একটু কমেন্ট করবেন সবাই, যে শুনতে পাচ্ছেন কি না, দেখতে পাচ্ছেন কি না, এবং সব কিছু ঠিকঠাক আছে কি না, ওকে, সাউন্ড ঠিক আছে কি না, একটু কমেন্ট করবেন। তারপরে আমরা ক্লাসে প্রবেশ করব। সবাই একটু লাইক দিবেন। আর যেহেতু এই পেজটা আমার একেবারেই নতুন, তাহলে আমরা সবাই শেয়ার দেবো একটু বেশি করে। ওকে, যারা আমরা দেখতেছি, অনেক সুন্দর, মানে আজকে সুন্দর একটা ক্লাস হবে, একদম সহজ করে, সহজ ভাষায় বলবো আমি, সহজ ভাষায় আমি সংবিধানটা পড়াবো। ওকে, সহজ ভাষায় সংবিধানটা পড়াবো, সেহেতু আপনারা সংবিধানের এই ক্লাসটা আপনারা অবশ্যই শেয়ার দিবেন। আমরা জানি যে এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একদম, মানে যদি বলি আমরা একদম নবম থেকে শুরু করে আপনার যতগুলো গ্রেড আছে সব গ্রেডে এখান থেকে কিন্তু আপনার চাকরি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। সো আমাদের জন্য সংবিধান অনেক অনেক গুরুত্বপূর্ণ। সংবিধানের প্রেক্ষাপট নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম মনে হয়, একটা পেইড গ্রুপে, বাট পাবলিকলি ক্লাস নেওয়া হয়নি। বাট আজকে একটু আমরা ভিন্নভাবে আলোচনা করব, একটু বিস্তারিত। ওকে, খুব সংক্ষেপে না, একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো যেহেতু আমার পেজটা একেবারে নতুন, আপনারা সবাই একটু শেয়ার দিয়ে অবশ্যই হেল্প করবেন। আমাদের এই পেজ থেকে হিউজ হিউজ ক্লাস হবে। ওকে, আমাদের এই পেজ থেকে কিন্তু আপনারা হিউজ হিউজ ক্লাস পাবেন। যদি বলা হয় যে, আমি যদি আপনাদেরকে বলি যে বিশ্বের কয়েকটা প্রশ্ন করি, আপনারা সবাই যুক্ত হতে থাকেন। প্রশ্ন যদি করি যে বিশ্বের কোন দেশের সংবিধান অলিখিত, তাহলে আপনারা কি অ্যান্সার দিবেন? আমরা ওটি অ্যান্সার দিতে থাকি আর বাকিরা যুক্ত হোক। ওকে, আমরা অ্যান্সার দিতে থাকি, বাকিরা হচ্ছে যুক্ত হন। বিশ্বের কোন দেশের সংবিধান অলিখিত? বিশ্বের অলিখিত সংবিধান আছে এমন একটা দেশের নাম আপনারা একটু বলেন। অর্থাৎ সংবিধান আছে কিন্তু সেটা অলিখিত, এমন একটা দেশের নাম আপনারা একটু বলবেন। ওকে, বিশ্বের অলিখিত সংবিধান এমন একটা দেশের নাম বলবেন। আচ্ছা, নমনীতা চৌধুরী লিখছেন ওয়াল ক্লিয়ার, তানজিনা হাসান দেওয়া লিখছেন ক্লিয়ার, থ্যাংক ইউ আপনাকে। আমরা যারা যুক্ত হচ্ছি তারা আরেকবার একটু কমেন্ট করি। বিশ্বের অলিখিত সংবিধান, শারমিন আক্তার লিখছেন ইউকে, ফারজানা ইয়াসমিন লিখছেন ইউকে, ইসরায়েল, আরও একটা আছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড। ওকে, ইউকে, ইসরায়েল, নিউজিল্যান্ড, এদের সংবিধান হচ্ছে আপনার অলিখিত। সংবিধান কিন্তু আছে, সংবিধান নেই তা কিন্তু না। ওকে, আমাদের মনে রাখতে হবে এদের সংবিধান আছে কিন্তু সেটা হচ্ছে অলিখিত। আচ্ছা, সংবিধান হচ্ছে সেই, মানে হচ্ছে আপনার জীবন প্রণালী যেটা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। আবারও বলি, সংবিধান হলো সেই জীবন প্রণালী যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। এই বিখ্যাত উক্তিটি কে করছে সংবিধান সম্পর্কে? বলেন তো, সংবিধান হচ্ছে সেই জীবন প্রণালী যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। এই উক্তিটি কে করছেন একটু আমরা কমেন্ট করব। সংবিধান হলো সেই জীবন প্রণালী যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। এই বিখ্যাত উক্তিটি করছে একজন রাষ্ট্রবিজ্ঞানী, এবং সেই ব্যক্তির নাম কি? ওকে, সংবিধান হলো সেই জীবন প্রণালী যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। এই বিখ্যাত উক্তিটি করছেন কে জানেন? আচ্ছা, আমরা কিন্তু আরেকবার একটু সবাই শেয়ার দেই, সবাইকে জানার সুযোগ করে দেই। আমরা যারা যুক্ত হয়েছি সবাই একটু শেয়ার দিয়ে মানুষকে জানার সুযোগ দেই। আমরা অলরেডি প্রায় 60 জন প্লাস দেখতে পাচ্ছি, 70 জন হয়ে গেছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত 100 জন হলেই আমরা শুরু করে দেবো। আর তার আগে আপনারা একটু সবাই শেয়ার দেন, শেয়ার দেন এবং হচ্ছে কমেন্ট করবেন, প্রচুর প্রচুর কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, ব্রিটেনের সংবিধান তো অলিখিত জানলাম, ঠিক আছে, সংবিধান নেই তা কিন্তু না, অলিখিত। কিন্তু প্রশ্ন হলো, ব্রিটেনের সংবিধান যেহেতু অলিখিত, তাহলে এই ব্রিটিশ সংবিধানের ভিত্তি কী বলেন তো? আসলে ব্রিটিশ সংবিধানের ভিত্তিটা তাহলে কি? আচ্ছা, ব্রিটিশ সংবিধানের তাহলে ভিত্তি কী বলেন তো? আমরা জানি ব্রিটিশ সংবিধান হচ্ছে অলিখিত, তাহলে এই অলিখিত সংবিধানের ভিত্তিটা আসলে কি জানেন? আচ্ছা, আপনারা কমেন্ট করেন, একটু বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমাদের এই লেকচারটা সবার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই হয়তো রোজা রেখে ক্লান্ত, আমি জানি,
ক্লাস টাইমটা কি এই সময় হলে ভালো হয় নাকি 10টার পরে হলে ভালো হয়, এটা আপনারা কমেন্ট করতে পারেন, কারণ আমাদের হিউজ মানে হচ্ছে আপনারা ক্লাস পাবেন। আচ্ছা, একজন লিখছেন, সৌরভ রায় লিখছেন তাদের প্রথা এবং হচ্ছে রীতিনীতি। হ্যাঁ, এটা ঠিক আছে, প্রথা এবং রীতিনীতি, এর পাশাপাশিও কিন্তু আপনার ব্রিটিশ সংবিধানে আরও কিছু বিষয় রয়েছে। ওকে, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার প্রেক্ষাপট সম্পর্কে। তার আগে যাওয়ার আগে আমাদের বৈশ্বিকভাবে কয়েকটা জিনিস একটু জানতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আসি আমরা আসলে সংবিধান কি। সংবিধান কি, প্রথমে আসবো আমরা হচ্ছে সংবিধান কি। ওকে, সংবিধান আসলে কি। দেখেন, সংবিধান প্রসঙ্গে আমাদের একজন বিখ্যাত একটা উক্তি আমরা সবাই ব্যবহার করি, সেটা হলো অ্যারিস্টটল বলেছেন যে আপনার সংবিধান হলো সেই জীবন প্রণালী যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। এটা বলছে হচ্ছে আপনার বিখ্যাত অ্যারিস্টটল। ওকে, এখন আমরা ঠিক এই সংজ্ঞাটা এখন এসে কিন্তু আপনার অত বেশি খাটে না। হ্যাঁ, এক কথায় ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো যে আসলে সংবিধানটা কি। সংবিধান কি? আচ্ছা, আমরা এইভাবে লিখতে পারি, সবাই একটু লেখেন, রাষ্ট্রের 3টি বিভাগ। রাষ্ট্রের 3টি বিভাগ যথা আইন বিভাগ, বিচার বিভাগ, আর একটা কি বলুন তো, শাসন বিভাগ। কয়টা বিভাগ? 3টা বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং হচ্ছে শাসন বিভাগ। ঠিক আছে, এই যে আপনার এই যে 3টি বিভাগ, ঠিক আছে, এদের মধ্যে ক্ষমতার যে বন্টন আছে সেটা কিভাবে হবে। ঠিক আছে, বিভাগ এদের মধ্যে ক্ষমতার বন্টন কিভাবে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কিভাবে সরকারি কাজ পরিচালিত হবে, কিভাবে সরকারি কাজ, আমি আগে লিখি তারপর আপনারা লিখতে পারেন, পরিচালিত হবে। ঠিক আছে, এরপরে সরকারের সাথে, একটা মজার ব্যাপার, সরকারের সাথে জনগণের সম্পর্ক কি হবে, ঠিক আছে, মানে কি হবে ইত্যাদি, মানে হচ্ছে আপনার নিয়ম ইত্যাদি কি হবে, এসব বিষয়ক নিয়ম যেখানে নথিবদ্ধ রয়েছে তাকে সংবিধান বলে। একটু বুঝাই দেই, আপনারা বুঝতে পারবেন। দেখেন, রাষ্ট্রের 3টি বিভাগ আমরা সবাই জানি, প্রত্যেকটা রাষ্ট্রের 3টা বিভাগ থাকে। আইন বিভাগ, যেখানে আইন তৈরি হয়, বিচার বিভাগ, যেখানে হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে বিচার করা হয় একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, আর শাসন বিভাগ, এর কাজ হলো এই 2টা বিভাগের হুকুম পালন করা হচ্ছে আপনার শাসন বিভাগের কাজ। এখন এই যে 3টা বিভাগ, এদের মধ্যে ক্ষমতার বন্টন, কার দায়িত্ব কি, কে কতটুকু ক্ষমতাবান, কে কোনটা দেখবে, এই বিষয়টা হচ্ছে আপনার বন্টন করে হচ্ছে আপনার কে বলেন তো, সংবিধান। ওকে, পাশাপাশি হচ্ছে সরকারি কাজ কিভাবে পরিচালিত হবে। আপনারা জানেন যে সরকারের সকল কাজ কিন্তু আপনার সংবিধানে নাই, বাট তারপরেও মেজর কাজসমূহ হচ্ছে আপনার সংবিধানে উল্লেখ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন সরকারের সাথে জনগণের সম্পর্ক কি হবে, এইসব বিষয়ে হচ্ছে আপনার নথিবদ্ধ থাকে। এখন দেখেন, আমাদের সংবিধানে কিন্তু আমাদের বলা আছে যে, বলেন তো, একজন কর্মচারী সে কিন্তু আপনার মানে জনগণকে কি স্যার বলবে নাকি জনগণ তাকে স্যার বলবে, এই সব বিষয় কিন্তু আমাদের সংবিধানে বলা নাই। এই যে একটা ব্যাপার আপনারা খেয়াল করে দেখেন। অর্থাৎ যদি আমরা হিসাব করি যে বগুড়ার ডিসি সে কিন্তু রাগ করছে তাকে স্যার না বলার কারণে, তাই না? বগুড়ার ডিসি কি করছে? রাগ করছে তাকে স্যার না বলার কারণে। এখন ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন, বগুড়ার ডিসি হচ্ছে আপনার রাগ করছে কিসের জন্য?
তাকে স্যার না বলার কারণে। ওকে, এখন দেখেন তাকে যে স্যার বলতে হবে এটা কিন্তু আমাদের সংবিধানে বা সরকারি কোনো আইনে বলা নেই। ওকে, আবার সেও যে আমাদের স্যার বলবে কিনা জনগণকে এটাও কিন্তু বলা নেই। সুতরাং এই যে একটা কনফিউশন, এটা যদিও আমাদের সংবিধানে বলা নেই তবে মনে হয় বলা ভালো ছিল। এই টাইপের একটা আইন যদি হতো সত্যি সত্যি যে কে কাকে স্যার বলবে, আমার মনে হয় সত্যি সত্যি এই ঝামেলাটা চুকে যেত। যা হোক, যদিও আমাদের সংবিধানে এটা বলা নেই, বাট তারপরেও মানে এই টাইপসের বিষয় কিন্তু অনেক দেশের সংবিধানে বলা থাকে। ওকে, অনেক দেশের সংবিধানে কিন্তু আপনার এগুলো। আচ্ছা, অনেকেই লিখছেন তারাবির নামাজের কারণে 10টার পর হলে ভালো হয়। আচ্ছা, আজকের জন্য আমরা একটু ক্লাসটা এখন করব, নেক্সট থেকে আমি 10টাই ক্লাস নিব। ওকে, 10টা থেকে ক্লাস নিব, সমস্যা নেই। সো সংবিধান, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই একটু আরেকবার লাইক দেন এবং হচ্ছে কমেন্ট করবেন বেশি করে। আমি কিন্তু লাস্টে এসে আপনাদের কুইজ ধরবো অনেক, এবং সবাই একটু শেয়ার দেন। আমাদের এই শেয়ারের ইয়েটা চালু করতে হবে, নাহলে আপনারা এই পেজটি কিন্তু সবার কাছে পৌঁছাবে না। আপনারা একটু পৌঁছায় দেন, ইনশাল্লাহ আমরা এখান থেকে প্রচুর ক্লাস নিব, প্রচুর ফ্রি ক্লাস পাবেন, প্রচুর পেইড ক্লাস পাবেন। আপনারা জানেন যে আজকে কিন্তু আমাদের প্রাইমারি ব্যাচ শুরু হলো, অলরেডি ভর্তি হচ্ছে সবাই। আপনারা যারা ভর্তি হননি, অলরেডি ভর্তি হওয়া শুরু হয়ে গেছে, এবং অফারটা কিন্তু সবার জন্য। আপনারা জানেন যে অফার কিন্তু আমাদের এই মুহূর্তে মাত্র 999 টাকা। আর যারা আমার বিভিন্ন ব্যাচে ভর্তি আছেন তাদের জন্য এই মুহূর্তে অফারটা হলো কত, সেইটা হলো 800 টাকা। ঠিক আছে, 799 টাকা, মানে 800 টাকা। সো আপনারা ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আমাদের প্রিলিমিনারি লিখিত ভাইবা 3টা হয়ে যাবে, মানে পুরো হচ্ছে প্রাইমারি নিবন্ধনের প্যাকেজ। ঠিক আছে, তাহলে সংবিধান কি এটা মনে আমরা বুঝতে পারছি। অর্থাৎ রাষ্ট্রের সোজা কথা হচ্ছে আপনার রাষ্ট্রের 3টি বিভাগের ক্ষমতা কেমন হবে এবং কিভাবে সরকারি কাজ পরিচালিত হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার সরকারের সাথে জনগণের সম্পর্ক কেমন হবে, এই বিষয়টা হচ্ছে আপনার সংবিধান লিপিবদ্ধ থাকে। তো বিশ্বের প্রত্যেকটা দেশের কিন্তু আপনার সংবিধান থাকে, সেটা প্রায় কমন ব্যাপার, এবং সেই সংবিধান অনুযায়ী হচ্ছে আপনার সেই দেশ পরিচালিত হয়। তার মানে একটা দেশের সংবিধান হলো সেই রাষ্ট্রের দর্পণ স্বরূপ। দর্পণ মানে হচ্ছে আয়না। অর্থাৎ ধরেন একটা রাষ্ট্রে যদি কোনো আইন না থাকে তাহলে রাষ্ট্র হতে পারে না। সো সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের প্রথম কাজ, একদম লাগবেই। তার মানে রাষ্ট্রের দর্পণ স্বরূপ হলো তার কি, সংবিধান। এই সংবিধানের সাথে হচ্ছে আপনার সাংবিধানিক আইন তৈরি করা, মানে সংবিধানে যে আইন, সংবিধানে উল্লেখিত যে আইন তাকে বলা হয়েছে আপনার সাংবিধানিক আইন। তাহলে যদি বলা হয় যে আপনার সাংবিধানিক আইন কি, সংবিধানে উল্লেখিত আইনকে বলা হয় সাংবিধানিক আইন। তার মানে সাংবিধানিক আইন বলতে আমরা বুঝি যেসব আইন সংবিধানে উল্লেখ আছে। তার মানে সব আইন কি সংবিধানে উল্লেখ আছে? নাই, কিন্তু সব আইন কিন্তু সংবিধানে উল্লেখ নাই। তার মানে রাষ্ট্রের অন্যান্য আইন, যেমন ধরেন আমি যদি বলি পুলিশ অ্যাক্ট, পুলিশকে পরিচালিত হবে, বা আর্মি বা সামরিক বাহিনীর যে আইন আছে, ভিন্ন ভিন্ন আইন আছে, আপনারা জানেন যে সেই আইন কিন্তু আপনার সংবিধানে কোথাও উল্লেখ নাই। আবার সরকারি কর্মচারীদের আইন আছে ভিন্ন রকমের, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন যে আপনার নিজস্ব আবার আইন আছে। তাহলে ওটা কিন্তু সাংবিধানিক আইন না, ওটা ধরেন পুলিশের আইন, সেটা হচ্ছে পুলিশ অ্যাক্ট, ভিন্ন একটা আইন, তাই না? তার মানে আবার এখন সাংবিধানিক আইনের সাথে অন্যান্য আইনের সম্পর্ক কি? ধরেন বাংলাদেশের যদি আপনার কোনো আইন তৈরি করতে হয়, সেই আইন তৈরি করার আগে সবার আগে খেয়াল করা হয় সেই আইন আবার সংবিধানের সাথে আবার কোনো কনফ্লিক্ট তৈরি করে কিনা। কনফ্লিক্ট মানে হচ্ছে আপনার কি বলুন তো, মানে হচ্ছে আপনার সামঞ্জস্যপূর্ণ কিনা, এটা আগে দেখা হবে। অর্থাৎ যদি আপনার সেটা সংবিধানের সাথে বা সাংবিধানিক আইনের সাথে যদি আপনার কনফ্লিক্ট তৈরি হয়, তাহলে ওই সব আইন কিন্তু আপনার তৈরি করা হয় না। তার মানে একটা রাষ্ট্রে এমন কোনো আইন তৈরি করা যাবে না যেই আইন সংবিধানের সাথে হচ্ছে আপনার কনফ্লিক্ট তৈরি করে, বা হচ্ছে আপনার মানে কি বলো সংঘর্ষ তৈরি হয়। এই সংঘর্ষ তৈরি হলে কিন্তু আপনার সেই রাষ্ট্রের সেই আইন কিন্তু আপনার কার্যকর হয় না। তার মানে অন্যান্য আইনের সাথে সাংবিধানিক আইনের সম্পর্ক হলো মানে সংবিধানকে প্রাধান্য দিয়ে হচ্ছে আপনার রাষ্ট্রের অন্যান্য আইন তৈরি করা হয়। অর্থাৎ সংবিধানে কিন্তু সব থাকে না। আমাদের সংবিধানে মাত্র 153টা অনুচ্ছেদ, এখানে সবকে বলা আছে দেশে হিউজ আইন লাগে, বাট কোনো আইন কিন্তু আপনার তৈরি করা হয় না যেটা হচ্ছে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। অবশ্যই অন্য আইন এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে হচ্ছে আপনার তৈরি করা হয়। ঠিক আছে, এটি হচ্ছে সাংবিধানিক আইনের সাথে অন্যান্য সম্পর্ক। এখন দেখেন সাংবিধানিক আইনের আরেকটা মজার ব্যাপার আছে। সাংবিধানিক কিছু আইন আছে যেগুলো হচ্ছে আপনার
মানে যেটা হচ্ছে আপনার মানবাধিকার বলে হচ্ছে আপনার স্বীকৃত। মানবাধিকার মানে আমরা বুঝি যেটা হচ্ছে আপনার বৈশ্বিক, মানে আমি যদি বলি যে মানে সাংবিধানিক অনেক আইন আছে যেটা হচ্ছে বৈশ্বিকভাবে হচ্ছে আপনার সেটা আইন, অর্থাৎ যেমন মানবাধিকার। মানবাধিকার কিন্তু আপনার শুধুমাত্র একটা দেশের আইন, ধরুন আমাদের দেশের সংবিধানে মানবাধিকার আছে, ঠিক বৈশ্বিকভাবেও কিন্তু আপনার একটা আন্তর্জাতিক আইনও বটে। তার মানে মানবাধিকার বা মানে সাংবিধানিক আইনের সাথে কিন্তু আপনার অনেক অনেক আছে যেগুলো হচ্ছে আপনার মানে অনেক অনেক অধিকার আছে, যেমন মৌলিক অধিকার আছে অনেকগুলা, আইনের দৃষ্টিতে সমতা ধরেন আপনার, এটা কিন্তু একই সাথে মৌলিক অধিকার আমাদের সংবিধানের, আবার এটা কিন্তু আবার মানবাধিকারও বটে। সো মানবাধিকারের সাথে মৌলিক অধিকারের সম্পর্ক কি, এটা আমাদের একটু দেখতে হবে। এই টাইপসের বিষয়গুলো হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আজকে আমরা মূলত কথা বলবো বাংলাদেশের সংবিধান রচনার প্রেক্ষাপট সম্পর্কে। তবে সেইখানে যাওয়ার আগে আমি একটু বলবো বিশ্বের সংবিধান সম্পর্কে একটা ছোটোখাটো ব্রিফ বলবো। আচ্ছা, আমরা এই মুহূর্তে যুক্ত আছি 105 জন মাত্র। আপনারা কি আমার পেজটা লাইক দিছেন? যারা আমার পেজটা লাইক দেননি তারা অবশ্যই একটু লাইক বা ফলো দিবেন এই পেজটা। ওকে, এই পেজটা আপনারা একটু লাইক বা ফলো দিবেন। আর এটা একটা আকস্মিক ক্লাস, হঠাৎ করে নিচ্ছি কোনো ঘোষণা ছাড়াই। অনেকে লিখছেন যে আমি নোটিফিকেশন পাইনি। আমার পেইড বেসের যারা, মূলত আমার বিসিএস পেইড বেস যারা আছেন তারা বলছেন। আসলে এটা একটা হঠাৎ করে ক্লাস। আমি প্রাইমারি ক্লাস নিয়েছিলাম, তখন বলছিলাম যে আমি রাতে ক্লাস নিতে পারি। ওকে, সো সেই ক্লাসটাই এখন হচ্ছে। আমাদের এই মুহূর্তে যে কোর্সগুলো চলমান আছে একটু বলি, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি ব্যাচ আছে আমার, যেখানে হচ্ছে প্রিলিমিনারিতে 2100 শুধুমাত্র সাধারণ জ্ঞানে 2100 জন আছেন, লিখিততে আছেন হচ্ছে 500 জনের মতো। আর অন্যান্য আছে আপনার হচ্ছে যেটা হচ্ছে যেমন কম্পিউটার আছে, তারপরে হচ্ছে বিজ্ঞান আছে, এখানে আছে প্রায় 550। সব মিলে আমার প্রায় 3400 স্টুডেন্ট এখন হচ্ছে রানিং আছেন, ইংরেজিতে আছেন। সবগুলো কিন্তু আমি নেই না, আমার বুঝতে হবে, এখানে ক্যাডাররা আছে, অন্যরা আছে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আর আজকে শুরু হলো হচ্ছে আমাদের প্রাইমারির নতুন ব্যাচ, আপনারা চাইলে হচ্ছে প্রাইমারি ব্যাচটাতে যুক্ত হতে পারেন। ওকে, আপনারা চাইলে প্রাইমারি ব্যাচটাতে যুক্ত হতে পারেন মাত্র 999 টাকা। এবং আমি এইটুকু বলি যে আমাদের এখানে অনেক ভালো ক্লাস হবে, বিশেষ করে জেনারেল নলেজ থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টগুলো অনেক অনেক আপনার ভালো ক্লাস পাবেন। এটা আপনার কোয়ালিটি ক্লাসের খুবই দরকার, কোয়ালিটি ক্লাসের আপনার খুবই দরকার। আপনারা হয়তো অনেকেই অনেক জায়গায় ভর্তি হয়ে গেছেন, আমি জানি। আমি যখন শুরু করছি এটা অনেক দেরি, বাট তারপরেও বলি যে আপনি যদি আমার এখানে ক্লাসগুলো করেন তাহলে সবচেয়ে বড় ব্যাপারটা হলো সাধারণ জ্ঞান বা এই টাইপসের বিষয়গুলোতে মিনিমাম 30-40 মানে ভাইবা পর্যন্ত আপনি এইখানে প্রায় 30-40 মার্কসে আপনি অনেক ভালো করবেন। আমি এখানে নার্সিং করবো পুরোটা। ওকে, বাকিটা হচ্ছে আমাদের বুয়েটের এক ভাই আছে, তন্ময় ভাই, তারপরে ইফতেখার আছে আমার বন্ধু, ইংরেজিতে ও দেখবে। তারপরে জয় আজকে কথা বলছে দেখছেন, ও হচ্ছে বাংলা দেখবে কিছুটা। আর হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে বাপ্পি হচ্ছে ম্যাথ এবং ইংরেজি এবং বিজ্ঞানের কিছু কিছু সাবজেক্ট দেখবে। বিজ্ঞানে আমিও কিছু ক্লাস নিব, সমস্যা নেই, কারণ আমার সায়েন্স ছিল, কিন্তু যেমন আমি সেখানে কিন্তু বিজ্ঞানের কিছু ক্লাস নিতে পারি, ভূগোলের ক্লাসগুলো আমি নিব। সো আপনারা একটা ভালো প্যাকেজ পাবেন। ওকে, একটু বলে রাখা দরকার, দেখেন আমি যদি বলি যে আপনারা অনেক জায়গায় ভর্তি হয়ে গেছেন, বাট তারপরেও বলি আমরা যে টাকা নেই, খুবই কম টাকা নেই। এই কম টাকায় আপনি যদি 2 জায়গাও 3 জায়গাও করেন কোনো সমস্যা নেই। আপনি এক জায়গায় করতেছেন, আবার আমার এখানে করতে পারেন। কেননা আপনি যদি বাইরে ভর্তি হন, অনেক পাবলিকলি ভর্তি হলে, আমরা যারা ফিজিক্যালি ক্লাস করি দেখবেন যে আপনার 1000 মানে 1000 তো বাড়ি গেছে, 10,000 15,000 টাকা নেয়, কিন্তু সেইখানে যে সার্ভিস দেয় তার থেকে আপনারা অনেক ভালো সার্ভিস পাবেন। অনলাইনে এখন অনেক ভালো ক্লাস হয়। সো অনলাইনে আপনারা আমার এখানে ভর্তি হতে পারেন। আমরা এখানে 100+ লাইভ ক্লাস নিব, 20টা রেকর্ড ক্লাস নিব এবং হচ্ছে 16টা নিব হচ্ছে আমাদের যেই ক্লাস সেটা হচ্ছে ফ্রি ক্লাস। সো আপনারা ভর্তি হয়ে যান, যত আগে ভর্তি হবেন প্রথম 100 জনের জন্য আমাদের অফার রয়েছে। ওকে, আমরা একটু এখন ক্লাসে প্রবেশ করি। সো সংবিধান নিয়ে আমি কথা বলতেছিলাম, সেই সংবিধানে আবার যাই। আচ্ছা, বিশ্বের সংবিধান সাধারণত আপনার 2 ধরনের হয়, একটা হচ্ছে লিখিত সংবিধান, আর একটা হলো অলিখিত সংবিধান। এসি কই, এসি রিমোটটা কই? আচ্ছা, তো সংবিধান সাধারণত 2 ধরনের হয়, সেটা হচ্ছে, আচ্ছা গরম লাগছে। আচ্ছা, সংবিধান সাধারণত আমাদের কয় ধরনের? 2 ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ব্রিটেনের সংবিধানটা একটু জানতে হয় কেন, কেননা আমাদের সংবিধানের যে 2টা গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে ব্রিটিশ সংবিধান, তাই না? ব্রিটিশ সংবিধান হলো
ব্রিটিশ সংবিধান কেমন বলুন তো? অলিখিত। অলিখিত, ঠিক আছে। এটি প্রথার উপর গড়ে উঠছে। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের আইনের একটা বড় উৎসই হচ্ছে ব্রিটিশ সংবিধান। কেন বলুন তো? ব্রিটিশ সংবিধান কেন? কেননা আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার ব্রিটিশ উপনিবেশ ছিলাম। তো সেহেতু এই ব্রিটিশ সংবিধানটা আমাদের জানতে হয় কেন? কেননা আমাদের সংবিধানেরও আবার ওখান থেকে নকল করা, তাই না? তো যেহেতু আমরা ওখান থেকে নকল করছি, সেহেতু ব্রিটিশ সংবিধানের ব্যাপারে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এইখানে একটু বলে রাখা দরকার, এই ব্রিটিশ সংবিধানের তো আপনার অলিখিত আমরা জানি, বাট এটা কিন্তু প্রথার উপর গড়ে উঠছে, প্রথা এবং হচ্ছে ইতিহাসের উপরে। এখন যদি বলা হয় যে এই ব্রিটিশ সংবিধানের ভিত্তি, আসলে প্রধান 4টি ভিত্তি যদি বলি, সেই 4টি কি? আচ্ছা, একটু আমরা বলতে পারি যে আপনার ব্রিটিশ সংবিধানের, আপনারা একটু কমেন্ট করবেন পারলে, ব্রিটিশ সংবিধানের প্রধান 4টি ভিত্তি কি কি? সংবিধানের প্রধান 4টি ভিত্তি কি কি বলুন তো? ভিত্তি হলো, আমরা লিখতে পারি 1, 1215 সালের ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা, ওকে। আমরা জানি যে 1215 সালে যে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়, তার আগে ব্রিটিশ রাজা অথবা রানীর হচ্ছে প্রচণ্ড ক্ষমতা ছিল, এবং 1215 সালে হচ্ছে আপনার এই ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়, যার ফলে রাজা অথবা রানীর ক্ষমতা হচ্ছে, একচ্ছত্র ক্ষমতা হচ্ছে আপনার কি করা হয়? হ্রাস করা হয়। এবং এখানে হচ্ছে আপনার সংসদের হাতে অনেক ক্ষমতা চলে যায়, অর্থাৎ রাজা চাইলেই এককভাবে অনেক সিদ্ধান্ত নিতে পারবে না, সেখানে তার সংসদের অনুমতি লাগবে। বাট এর আগে রাজা ছিল হচ্ছে আপনার নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, যেটাকে আমরা বলি হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। যেমন আমরা বলতে পারি যে সৌদি আরবের রাজতন্ত্র, যেটি হলো একটা নিরঙ্কুশ রাজতন্ত্র। নিরঙ্কুশ মানে হচ্ছে যেখানে রাজা, রানী, বাদশাহ এই টাইপের যে পদগুলো আছে, সেই পদগুলো হচ্ছে আপনার নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে, তার উপরে কিছুই নেই। বাদশাহ যা বলবে, বাদশাহ চাইলে কাউকে কোনো মন্ত্রী নাও করতে পারে, রাজা বা বাদশাহ চাইলে কাউকে প্রধানমন্ত্রী করতেও পারে, কোনো মন্ত্রী নিয়োগ দিতে পারে, চাইলে বাদ দিতে পারে, সংসদ ভেঙে দিতে পারে, যা ইচ্ছা তাই করতে পারবে। তার কোনো মানে বাইরের কোনো ব্যক্তির কোনো এখতিয়ার নেই। যেমন দেখেন, আমাদের রাষ্ট্রপতি কিন্তু ইচ্ছা করলেই যুদ্ধ ঘোষণা করতে পারবে না একা। যুদ্ধ ঘোষণা করবে রাষ্ট্রপতি, ঠিক আছে, কিন্তু তার জন্য কিন্তু তার সংসদের কি লাগে? অনুমতি লাগে, প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে। দেখছেন খেয়াল করে? কারণ সাংবিধানিকভাবে কিন্তু রাষ্ট্রপতি একা যুদ্ধ ঘোষণা করতে পারবে না। কিন্তু ব্রিটিশ সংবিধানে কিন্তু আপনার এর আগে, মানে 1215 সালের আগে কিন্তু রাজা চাইলে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। বাট এরপরে 1215 সালে যে ম্যাগনা কার্টা, এটাকে বলা হচ্ছে আপনার ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। মানে হলো ব্রিটিশ সংবিধানের বাইবেল বলা হয় এই ম্যাগনা কার্টাকে। অর্থাৎ এর ফলে রাজাকেও একটা দড়ির মধ্যে বেঁধে দেওয়া হয়, যে আপনি চাইলেই একা একা দৌড়াতে পারবেন না। ওকে, এটা হলো 1215 সালের ম্যাগনা কার্টা। আচ্ছা, এটা হলো ওদের সংবিধানের একটা ভিত্তি। এরপরে হচ্ছে আপনার 1628 সালের হচ্ছে আপনার পিটিশন অফ রাইটস। তাহলে 2 নম্বর হলো 1628 সালের পিটিশন অফ রাইটস। দেখেন, যদি ধরেন এটা সংবিধান থেকে প্রশ্ন নাই আসলো, কিন্তু বৈশ্বিক ইতিহাসও কিন্তু আসতে পারে। ওকে, তাহলে 1628 সালের হচ্ছে পিটিশন অফ রাইটস। এরপরে 3 নম্বর হলো 1688 সালের, কি বলেন তো? এই সালে কি হয় বলেন তো? 1688 সালে হচ্ছে ব্রিটেনে একটা বিখ্যাত বিপ্লব হয়, এবং সেটাকে আমরা বলি ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। কি বলি? ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়েছে 1688 সালে, এবং সেই বিপ্লবের ফলে স্বাক্ষরিত হয় হচ্ছে আপনার বিল অফ রাইটস। বিল অফ রাইটস, রাইটস মানে অধিকার, তাহলে বিল অফ রাইটস। ওকে, বিল অফ রাইটস 1688 সালে হচ্ছে আপনার বিল অফ রাইটস। আচ্ছা, এটা গেল। এটাও কিন্তু আপনার ব্রিটিশ শাসনতন্ত্রের একটা অন্যতম হচ্ছে আপনার কি ভিত্তি। শাসনতন্ত্র মানে কিন্তু আপনার সংবিধান, বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1688 সালে হচ্ছে আপনার বিল অফ রাইটস। আর এরপরে আসতে আসতে আপনার 1701 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তাহলে 1701 সালের 4 নম্বর
1701 সালের অ্যাক্ট অব সেটেলমেন্ট। ওকে, দেখেন এই যে চারটা গুরুত্বপূর্ণ চুক্তি বা আইন, অ্যাক্ট মানে মানে বুঝতেই পারছেন, অ্যাক্ট অফ সেটেলমেন্ট, তারপরে বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, আর হলো ম্যাগনা কার্টা। এই চারটা হলো ব্রিটিশ সংবিধানের মানে প্রধান চারটি স্তম্ভ। এটাই হচ্ছে ওদের মেইন আইন। আর পাশাপাশি ওদের পুরাতন কিছু কাস্টম মানে রীতিনীতি, প্রথা, এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনার ব্রিটিশ সংবিধান প্রণয়ন করা হয়েছে। বাট এটি কিন্তু অলিখিত, এটি কিন্তু আবার কি অলিখিত। সো ব্রিটিশরা কেন আপনার এটাকে প্রাধান্য দেয়? কেননা ব্রিটিশরা তাদের ঐতিহ্যকে সবসময় প্রাধান্য দেয়। বিধায় ব্রিটিশ শাসনতন্ত্রের এই জন্য বলা হয় যে আপনাদের সংবিধান অলিখিত, এবং এটা বলে হচ্ছে প্রথার উপরে। প্রথা মানে হচ্ছে আপনার এগুলোও ওদের প্রথা, মানে পুরনো কিছু আইন যাটাকে ওরা কখনো বাদ দেয়নি। সো ব্রিটিশরা দেখুন আপনার এইসব প্রথায় খুবই বিশ্বাসী। আপনারা যদি লন্ডন শহরের দিকে তাকান, পৃথিবীতে কিন্তু আপনার অনেক গর্জিয়াস শহর হতে পারতো লন্ডন, কিন্তু দেখুন লন্ডনের কিন্তু আপনার দেখবেন যে বিল্ডিংগুলো দেখবেন একদম কালার করা না, একদম দেখবেন যে সেই পুরাতন ধাঁচের পুরাতন। কেননা ওরা সবসময় ওদের এই অতীতকে ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, অতীতকে ওরা অনেক প্রাধান্য দেয়। তার মানে ওরা আধুনিক না, ব্যাপারটা কিন্তু এমন না। ওরা পৃথিবীর সবচেয়ে আধুনিক জাতিগুলোর একটা, বাট তারপরেও ওরা সবসময় অতীতকে ভুলে না। ওকে, এইটা হলো বিষয়। এবার একটা আসবো তাহলে আমাদের সংবিধানে যদি আমরা একটা আসি, তাহলে আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনা করব। এইখানে এসে আপনারা গল্পের মতো করে বুঝবেন, না হলে এটা আপনাদের মুখস্থ করলে খুব বেশি একটা মনে থাকে না। ওকে, খুব একটা মনে থাকে না। আমরা এই মুহূর্তে যুক্ত আছি কয়জন? 122 জন। আমরা 122 জন যুক্ত আছি। আমরা একটু সবাই যদি শেয়ার দেই তাহলে কিন্তু এই ক্লাসটা অনেকের কাছে পৌঁছে যাবে। আরেকবার একটু শেয়ার দেন, আমি আপনাদেরকে এখানে খুব সুন্দর একটা ভিত্তি করে দেব সংবিধানে ইনশাল্লাহ। যদিও এই বিষয়টুকু প্রাইমারিতে এত গুরুত্বপূর্ণ না। ওকে, প্রাইমারিতে এতটুকু গুরুত্বপূর্ণ যে অলিখিত সংবিধান কোন দেশের, সেটা হচ্ছে ব্রিটেনের। ওকে, এতটুকুই। বাট ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালে, এটা জানলেই হবে। আর জানতে হয় যে আপনার বিল অফ রাইটস অথবা ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কত সালে হয়, সেটি হচ্ছে 1688। বাট বিসিএসের মতো জায়গা হচ্ছে আমাদের একটু ব্রড জানতে হয়, বিশেষ করে যখন আমরা লিখিত দিব তখন আরও বেশি জানতে হবে। এই জন্য সংবিধানটা আমরা পড়বো, যে কোনো চাকরি পরীক্ষায় আমাদের কাজে লাগে। এটা একটা টনিক, তাই না? আমরা জানি যে এখান থেকে কিন্তু আমাদের শুধুমাত্র চাকরি পরীক্ষা না, আমাদের যখন আমরা ভাইবা পরীক্ষা দিব তখনও আমাদের এই সংবিধানটা অনেক অনেক কাজে লাগবে। ঠিক আছে, আপনাদের যে কোনো জিজ্ঞাসা আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কিন্তু কমেন্ট পড়বো। অনেকে সালাম দিয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে আই ইসলাম লিখছেন অলিখিত সংবিধান, ব্রিটিশ সংবিধান, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, মির্জা অধরা, আচ্ছা মির্জা অধরা, আপনার অনেকগুলো লিখছেন, থ্যাংক ইউ আপনাকে, পুরোটাই লিখছেন আপনি। ওকে, সংবিধান প্রসঙ্গে এবার একটু আসবো আমরা তাহলে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনার প্রেক্ষাপটে। এইখানে এসে আমি একটু প্রথমে আলোচনা করব ক্রিটিক্যালি, কারণ এটা আপনাদের বোঝার বিষয়। তাহলে এটা আপনাদের বোঝার বিষয়। ওকে, আপনারা অ্যান্সার দিবেন, আমি পরে আপনাদেরকে বুঝাই দিব মূলত। আচ্ছা, আমাদের কয়েকটা বিষয় জানতে হবে সংবিধানে যাওয়ার আগে। আমাদের ব্যাকগ্রাউন্ড, যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমি কয়েকটা শিরোনাম লিখব, তাহলে মনে হয় আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এবার হলো আমাদের প্রথমে আসবে হচ্ছে আপনার স্বাধীনতার ঘোষণা। তাহলে আমরা একটু আসি প্রেক্ষাপটে আসব। প্রেক্ষাপট, ওকে। আচ্ছা, প্রেক্ষাপটে আসলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এক, 25 মার্চের, আচ্ছা কালো রাত নাকি কাল রাত, কি বলেন তো? কালো রাত নাকি কাল রাত, আমি জানি না আসলে। কালো বলে, কালো বলে, আসলে কালের একটা। আচ্ছা, 25 মার্চের কালো রাত নাকি কাল রাত? আচ্ছা, কালো রাত। 2, 26 মার্চের স্বাধীনতা ঘোষণা তার আগে, ওহো বলতে ভুলে গেছি। আচ্ছা সমস্যা নাই, তাহলে 26 মার্চের স্বাধীনতা ঘোষণা। 3, 10 এপ্রিল, তাই না? 10 এপ্রিল মুজিবনগর
সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক আছে, 10 এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। ঠিক আছে, এটা হলো কয় তারিখে বলুন তো? 10 এপ্রিল। ঠিক আছে, এবং এরপরে আসা হচ্ছে আপনার ওকে, তারপরে আসবে হচ্ছে আপনার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। তারপরে আসবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, তাই না? প্রত্যাবর্তন। আচ্ছা, তারপরে হলো এটা কয় তারিখে? 11 তারিখে। আচ্ছা, তারপরে হলো যেটা হলো আমরা যদি বলি এদের গঠন, যেটাকে বলা হয় গণপরিষদ গঠন, এটা কয় তারিখে হয় জানো? গণপরিষদ। আচ্ছা, এরপরে হলো গণপরিষদ আদেশ। হ্যাঁ, গণপরিষদ আদেশ। ওকে, গণপরিষদ আদেশ। তারপরে হলো গণপরিষদ গঠন। গণপরিষদ গঠন। তারপরে 7 নম্বরে আলোচনা করব আমরা সংবিধান রচনা কমিটি। এটা প্রথমে লিখলাম কারণ নাহলে সিকোয়েন্সটা ভুলে যাব আমরা। সংবিধান রচনা কমিটি। ওকে, এই কয়েকটা ইয়াতে আমরা আজকে আলোচনা করব। আপনার ধারাবাহিকভাবে যদি আপনারা এইভাবে বুঝতে পারেন গল্পের মতো করে, তাহলে আপনি পুরো সংবিধানের প্রেক্ষাপটটা বুঝবেন। আমরা জানি যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু প্রেক্ষাপট থেকে প্রশ্ন থাকবেই, প্রেক্ষাপট থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকবেই একেবারে। ওকে, সো আমরা যেন ভুল না করি। আচ্ছা, শম্পা লিখছেন, স্যার আজকে আকাশে যে চাঁদ দেখা গেছে এটাকে কি বলে? ও অনেকে লিখছেন কাল রাত, তাই না? কালো রাত না, আসলে 25 মার্চের হচ্ছে আপনার কাল রাত। ঠিক আছে, এটা কি অমাবস্যা রাত নাকি এই কারণে, নাকি আমাদের জন্য কাল সেই কারণে কাল, কি বলেন তো? আচ্ছা, আমরা মোটামুটি এখন ভালোই যুক্ত আছি, আমার গ্রুপের তো মেম্বার একেবারেই কম, আমার তারপরে 126 জন আছি। আমরা সবাই একটু আরেকবার শেয়ার দিয়ে দেই, লাইক দেই। আচ্ছা, এটা কি প্রাইমারির পেইড বেসের ক্লাস? না, এটা প্রাইমারি পেইড বেসের ক্লাস না, প্রাইমারির জন্য এটা হচ্ছে আপনার ফ্রি ক্লাস। এটা শুধু প্রাইমারি না, বিসিএস এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যারা শেষ সময়ে বিসিএস এর কোনো প্রস্তুতি হয়নি তারা কিন্তু আমার বিসিএস গ্রুপে অ্যাড হতে পারেন। বিসিএস গ্রুপে 7টা সাবজেক্টে এই মুহূর্তে মাত্র 510 টাকা, সেটা হচ্ছে 45-এর জন্য। আর যদি আপনারা 46 করেন, এটা হলো 45তমর জন্য 510, আর 46তমর জন্য হচ্ছে 1020। এটাই ভর্তি হলে আপনাদের 45তম ফ্রি, অর্থাৎ 46-এ ভর্তি হলে 45 ফ্রি, আর 45-এ ভর্তি হন যদি শুধু 45, তাহলে হচ্ছে 510 টাকা। ভর্তি হতে পারেন, হিউজ ক্লাস পাবেন, হিউজ ক্লাস। এখন প্রত্যেক দিন ক্লাস পাবেন। ওকে, এখন প্রত্যেক দিন প্রাইমারি ক্লাসও হবে এবং প্রত্যেক দিন হচ্ছে আপনার বিসিএস এর ক্লাসও হবে, রিভিউ ক্লাস হবে প্রচুর। আচ্ছা, আমরা একটু আসি প্রেক্ষাপট আলোচনা, যেহেতু আমাদের প্রেক্ষাপটটা জানতে হবে। সংবিধানের প্রেক্ষাপট থেকে আপনার প্রত্যেক বছর প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে আমি একটু ক্রিটিক্যালিও আলোচনা করার চেষ্টা করব, যারা হচ্ছে আপনারা বুঝেন না সেই কারণে। আচ্ছা, সংবিধান রচনার প্রেক্ষাপটে যেতে হলে আমাদের প্রথমে জানতে হবে মুক্তিযুদ্ধ সম্পর্কে। বাট মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমাদের সম্পূর্ণ এখন তো জানা যাবে না, আমরা অন্য লেকচারে জানবো। কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে এই মুক্তিযুদ্ধের আগে যেতে হবে, সেটা হলো 70-এর নির্বাচনে। আচ্ছা, 70-এর নির্বাচন আমার 2 জায়গায় লাগে, সংবিধান বুঝতে হলেও লাগবে, আর হলো মুক্তিযুদ্ধ বুঝতে হলেও লাগবে। ঠিক আছে, 70-এর নির্বাচন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কেন দেখেন যে, একটু বলি, আমরা জানি যে 70-এর যে নির্বাচনটা হয় সেইটা কি নির্বাচন বলুন তো? আচ্ছা, 1970 সালের যে নির্বাচনটা হয় সেইটা কি নির্বাচন ছিল বলেন তো? 1, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। আপনারা একটু কমেন্ট করবেন না, কমেন্ট না করলে আপনারা বুঝবেন না। ওকে, আমি জানি অনেকেই ভুল লেখেন তারপরও। আচ্ছা, 70-এর নির্বাচন আসলে কি নির্বাচন ছিল?
1970 সালের নির্বাচন আসলে কি নির্বাচন ছিল? 1. বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন। 2 আচ্ছা 2 হচ্ছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন। কোনটা হবে অ্যান্সার বলেন তো? 70-এর নির্বাচন আসলে কি নির্বাচন ছিল? 1970 সালের নির্বাচন আসলে কোন নির্বাচন ছিল? আচ্ছা কিভাবে ভর্তি হব? ভর্তি হবেন হচ্ছে আপনারা 01773089 এই নাম্বারে হচ্ছে আপনি বিকাশ বা নগদ, বিকাশ অথবা নগদ সেন্ড মানি দিবেন। ওকে, বিকাশ অথবা নগদ সেন্ড মানি দিবেন এই নম্বরে। অথবা যদি কেউ আবার এটা যদি রকেট দেন তাহলে লাস্টে 1 যোগ করতে হবে, 2891। এটা সেন্ড মানি দিলেই হবে। যদি আপনি বলেন 45 তাহলে 510, যদি বলেন 45 + 46 = 1020, যদি বলেন প্রাইমারি তাহলে হচ্ছে আপনার 999, আর যদি আমার স্টুডেন্ট হয়ে থাকেন অতীতে তার জন্য হচ্ছে আপনার 799। এটা হলো প্রাইমারির জন্য, প্রাইমারি, এটা হলো প্রাইমারির জন্য, ঠিক আছে? এটা হলো প্রাইমারির জন্য। হিউজ ক্লাস পাবেন, শুধুমাত্র আমার জিকে ক্লাস করলে আপনার টাকা উঠে যাবে, এইটুকু বললাম। শুধু আমার জিকে ক্লাস করলেই আপনার টাকা উঠে যাবে। আর যদি কেউ চান যে না আমি আসলে এই সব লাইভের ঝামেলায় নাই, আমার দরকার এককালীন দেখা, তাহলে তার জন্য রয়েছে 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুলে কিন্তু আমার কোর্স রয়েছে, সেটি কিন্তু আপনার এই মুহূর্তে 1500 টাকায়, বাট এখন ভর্তি হলে GK10 এই প্রোমো কোডটা ব্যবহার করলে 10 মিনিটে আমার 70 ঘন্টার ক্লাসটি পাবেন আপনারা 1350 টাকায়। 1350 টাকায় দেখেন এটা হচ্ছে জিকে ফর গভ জবস, ঠিক আছে? আমার কোর্সের নাম হলো জিকে ফর গভ জবস। দেখেন এই নামে আপনি গুগল করলেও পাবেন, জিকে ফর গভ জবস। আমার তো দেখলেই বুঝবেন, নিচে আমার দেখবেন। ওকে, এইটার কোর্স ফি হলো 1500 টাকা, ব্যাটার সহ 1500 টাকা 10 মিনিট স্কুলে। এইখানে হলো আমার মোট 70 ঘন্টার ক্লাস আছে। আপনি যদি বেসিক ডেভেলপ করতে চান, ম্যাপ বুঝতে চান, এর থেকে বিকল্প ভালো ক্লাস আমি এটুকু বলতে পারি এখন পর্যন্ত বাংলাদেশে কেউ নেয়নি। আপনি যদি ভাবেন কীভাবে আপনি ক্লাস কম্পেয়ার করলে বুঝতে পারবেন, যে কোনো প্রতিষ্ঠানে আপনি যেয়ে দেখেন যে এর থেকে বিস্তারিত ক্লাস কেউ নিছে কিনা। ওকে, শুধুমাত্র আমার 2টা ক্লাস যাচাই করলে আপনি বুঝবেন। হিউজ ফ্রি ক্লাস আছে, আমরা দেখবেন যে সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এই মুহূর্তে আমার কোর্সগুলো এইসব জায়গা পাওয়া যাচ্ছে। একটা হলো 10 মিনিটে, একটা আমার পার্সোনাল অনেকগুলো গ্রুপ আছে। এর বাইরেও যদি আপনি অন্যান্য কোর্স করতে চান সেগুলো কিন্তু আছে। আমার লিখিত কোর্স আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের, সেটাও চলমান আছে। আপনারা ওখানে ভর্তি হতে পারেন। দ্রুত ক্লাস শুরু হবে আবারও 45তম লিখিতের জন্য, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। ওকে, আচ্ছা একজন লিখছেন, মোহাম্মদ শাহিন খান লিখছেন 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তানের প্রাদেশিক এবং জাতীয় পরিষদ নির্বাচন। ইয়েস, আচ্ছা 1970 সালে নির্বাচন ছিল পাকিস্তানের প্রাদেশিক এবং জাতীয় পরিষদ নির্বাচন, ঠিক আছে? সেই নির্বাচনে কিন্তু বিজয়ী হয় কে? 2 পরিষদেই কিন্তু বিজয়ী হয় আওয়ামী লীগ, ঠিক আছে? বিজয় হয় কে? একটা হলো অল পাকিস্তানে, যেটা জাতীয় পরিষদ ছিল, সেই নির্বাচনটা হয় কয় তারিখে? সেই নির্বাচনটা হয় কিন্তু হচ্ছে আপনার 7 ডিসেম্বর। এই 7 ডিসেম্বর নির্বাচনে হলো আওয়ামী লীগ অল পাকিস্তানে সর্বোচ্চ আসন পেয়ে বিজয়ী হয়। তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আপনার অল পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত অলরেডি হয়ে গেছিলেন, বাট তিনি আমার কথা রাখলেন না। তিনি রাখলেন কার কথা? ভুট্টো সাহেবের কথা। ওইদিকে আমরা না যাই, ইতিহাসে এখন আর যাবো না। ওকে, আচ্ছা এরপরে 17 ডিসেম্বর হচ্ছে আপনার প্রাদেশিক পরিষদ নির্বাচন। আমি কেন বললাম এটা কিন্তু আমাদের এইখানে এসে লাগবে, এইখানে এসে লাগবে, ঠিক আছে? সংবিধান বুঝতে হলে আমাদের এখানে লাগবে। আচ্ছা 17 ডিসেম্বর হচ্ছে আপনার পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন। সেই প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশ তখন ছিল পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান হচ্ছে একটি প্রদেশ হিসেবে, সেখানেও কিন্তু আপনার আওয়ামী লীগ 300 আসনের মতো 288 আসন লাভ করে। তার মানে এখানেও এই প্রাদেশিক পরিষদেও ঢাকায় এই আওয়ামী লীগের নেতৃত্বে আরেকটি প্রাদেশিক সরকার হবে, আর বঙ্গবন্ধু হবে সমগ্র পাকিস্তানের কি বলেন তো প্রেসিডেন্ট। এটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? ওকে, কিন্তু আমরা জানি যে ডিসেম্বর চলে গেল, 3 মাসের মধ্যে কিন্তু আপনার ক্ষমতা দেওয়ার কথা।
জানুয়ারি চলে আসলো, ফেব্রুয়ারি চলে আসলো, মার্চ মাসেও কিন্তু একের পর এক বৈঠক হচ্ছে বঙ্গবন্ধুর সাথে ভুট্টোর। তারপরে হচ্ছে আপনার ভুট্টো ভার্সেস হচ্ছে আপনার কে বলেন তো ইয়াহিয়া খানের সাথে। কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু আপনার ক্ষমতা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না বলেন তো? কেননা পাকিস্তান চাচ্ছে যে বঙ্গবন্ধু যেই পরিমাণ তেজি লোক, তার হাতে ক্ষমতা দিলে তাহলে পাকিস্তানের যে আপনার এতদিন ধরে যে খবরদারি করছে আমাদের উপর, সেটা কিন্তু আর কায়েম থাকবে না। সো বাঙালিদের কাছে ক্ষমতা দিবে এটা কিন্তু তার কোনোভাবেই মেনে নেয়নি। বাট তারপরেও বঙ্গবন্ধু ছিলেন অনড় বিধায় আমরা কিন্তু সেই পাকিস্তানের সাথে কিন্তু আমরা কোনোভাবেই হচ্ছে আপনার কোয়ালিশন সরকার গঠন করেনি। কোয়ালিশন তো আপনারা বুঝেন, ওদের উদ্দেশ্য ছিল যে শেখ মুজিবকে যে ক্ষমতা থেকে সরাবে, মানে সরিয়ে দেবে, মানে কি বলবো, সরিয়ে দেবে, ব্যাপারটা এরকম না। ওদের উদ্দেশ্য ছিল যে আপনার বঙ্গবন্ধুর সাথে জুলফিকার আলী ভুট্টো মিলে কোয়ালিশন করবে। ধরেন বঙ্গবন্ধু হবে প্রেসিডেন্ট, বাট ভুট্টো হবে প্রধানমন্ত্রী। বাট ভুট্টো তো নির্বাচনে যেতেই নাই, মাত্র 88 আসন পাইছে। ব্যাপারটা হলো এইখানে। ওকে, এখন মার্চ মাসে এসে হচ্ছে আপনার 2 মার্চ থেকে একদম 25 মার্চ পর্যন্ত হচ্ছে বঙ্গবন্ধু ঘোষণা করলো একটি আন্দোলন, যাকে বলা হয় অসহযোগ আন্দোলন। মানে অসহযোগ মানে হচ্ছে আর যা সহনীয় পর্যায়ে নেই, তাকে বলা হয় কি অসহযোগ আন্দোলন। সেই অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে মানে বঙ্গবন্ধু ঘোষণা করতে গেলেন যেখানে, তাকে আমরা বলি হচ্ছে 7 মার্চ। এই 7 মার্চ ছিল কিন্তু আপনার কোন পিরিয়ড বলুন তো? অর্থাৎ 2 মার্চ থেকে শুরু হলো যে অসহযোগ আন্দোলন, সেইটা 25 মার্চ পর্যন্ত চলবে। এবং মাঝখানে এটার আবার একটা কর্মসূচি গ্রহণ করতে হয় না? সেই কর্মসূচি হচ্ছে বঙ্গবন্ধু ঘোষণা দিবেন কোথায়, সেটি হচ্ছে রেসকোর্স ময়দানে। এবং সেই কর্মসূচির ঘোষণাটাকে আমরা বলি হচ্ছে 7 মার্চের ভাষণ। মানে বঙ্গবন্ধু গেছে হচ্ছে তোমরা কি কি করবা, মানে এই মুহূর্তে যেহেতু আমাদের ক্ষমতা দিচ্ছে না, সেহেতু তোমরা আমার ভাই, বুঝতেই পারছো, তোমরা রেডিওতে যাবা না, টিভিতে যাবা না, কিন্তু বেতন নিয়ে আসবা ঠিকই। তোমরা কলকারখানায় যাবা না, তাই না? বঙ্গবন্ধু সবই বলে গেছে। অর্থাৎ বঙ্গবন্ধু আমাদের কি করতে হবে সেটা সব বলে গেছে। এবং বলে গেছে যে তোমরা মানে রেডিওতে যাবা না, টিভিতে যাবা না, কোনো কাজে যাবা না সরকারি লোকেরা, ওকে, পাঠ করলে যাবা না, কিন্তু ঠিকই তোমরা বেতন নিয়ে আসবা। ব্যাপারটা বুঝছেন তো? কেননা আমাদের দাবি আমাদের নিতে হবে, এইটা হলো বিষয়। এখন এইখানে একটু দেখি আমরা 7 মার্চে বঙ্গবন্ধু যেভাবে ঘোষণা দিয়ে দিয়েছে, তাতে কিন্তু আর কিছু বুঝতে বাকি নেই পাকিস্তানের যে আসলে বাংলাদেশ কি চায়। মানে আসলে বাংলাদেশ কি চায়, সেহেতু তখন হচ্ছে পাকিস্তানের কাছে যুদ্ধ একটি অনিবার্য ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা বুঝছে কিনা? সুতরাং এরপরে শুরু হয় মাইগ্রেশন। আপনার মোটামুটি পাকিস্তান থেকে কিছু লোক এইদিকে আসতেছে, অফিসাররা। আবার আমাদের এই দিকের বাঙালি অফিসারদের পোস্টিং হচ্ছে কোথায়? পশ্চিম পাকিস্তানে। তার মানে বোঝা যাচ্ছে একটা যুদ্ধ ভাব চলমান। এবং সেটা কিন্তু আপনার চূড়ান্তভাবে আমরা টের পাই কবে? সেটি হচ্ছে 19 মার্চে। কেননা 19 মার্চ 1971 সালে কিন্তু এই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, মেবি 8ম নাকি ভুল বলছি কিনা, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটাকে আমরা এখন আর্মি বলি আর কি, এটা ছিল হচ্ছে কোথায়? সেটা হচ্ছে গাজীপুরে, জয়দেবপুরে। সেইখানে হচ্ছে আপনার পাকিস্তানি এক জেনারেল গেছিল কি করতে? অস্ত্র আনতে গেছিল। ব্যাপারটা আমরা বুঝছি কিনা? এবং সেইখানে আবার কতিপয় বাঙালি অফিসাররা হচ্ছে আপনার তখন, বা বাঙালি সৈনিকরা হচ্ছে আপনার সেখানে একটি প্রতিরোধ গড়ে তোলে। সেটা কয় তারিখে? 19 মার্চ। আমরা বুঝছি কিনা? এবং এটাকেই বলি হচ্ছে আমরা 19 মার্চ 1971, অর্থাৎ বিফোর 25 মার্চ। এবং সেটিই ছিল মুক্তিযুদ্ধে আমাদের প্রথম সশস্ত্র প্রতিরোধ, যেটা গড়ে তুলছিল আজকের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটাকে আমরা এখন আর্মি বলি। ব্যাপারটা বুঝছেন? এবং এটা কিন্তু আপনার যেই স্মরণে জয়দেবপুর চৌরাস্তায় বর্তমানে একটি ভাস্কর্য আছে, যাকে বলা হয় জাগ্রত চৌরঙ্গী। এটাই কিন্তু মুক্তিযুদ্ধের একটা সূচনা আমরা বলতে পারি। সেটা কোথা থেকে? সেটা হচ্ছে গাজীপুর থেকে। ওকে, এবং সেখানে কিন্তু আমাদের শতাধিক হচ্ছে আপনার বাঙালি মানে হচ্ছে আপনার কর্মকর্তারা হচ্ছে বা কর্মচারীরা কিন্তু আপনার সেখানে নিহত হয়। সেটা কোথায় বলুন তো? গাজীপুরের সেই যুদ্ধে। এটাকে বলি হচ্ছে বাংলার প্রথম। তাহলে প্রশ্ন আসে যে আপনার মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছিল কোথায়? সেটি হলো গাজীপুরের জয়দেবপুরে। ওকে, এবং সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যা হোক, সো এটা হলো 19 মার্চ। 25 মার্চে একদম চূড়ান্ত রূপ, অর্থাৎ পাকিস্তান এই দিন হঠাৎ করেই 25 মার্চ রাত একদম প্রায় শেষ হয়ে যাচ্ছে। 25 মার্চ কখন বুঝেন নাই? সারাদিন তো চলেই গেছে, আর একদম রাত 11টার দিকে। তার মানে 26 মার্চ শুরু হতে আর মাত্র 1 ঘন্টা আছে। তখনই হলো এই 25 মার্চের, তখন ছিল একটা ঘুটঘুটে অন্ধকার রাত। এটা একদিকে কালো রাত, একদিকে আমাদের ইতিহাসে একটা কাল অধ্যায়, তাই না? কাল রাতও বলতে পারি। কাল রাত বা কালো রাত, সেই দিন হচ্ছে আপনার আমাদের উপর আক্রমণ চালায় পাকিস্তান সরকার। এখন একটু আমাদের বুঝতে হবে, তার মাত্র কয়েক ঘন্টা পরে, দেখেন মাত্র 1.5 ঘন্টা পরে এখন কিন্তু শুরু হলো সংবিধানের ব্যাপারটা বোঝার।
ওকে, আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের বুঝতে হবে। আমাদের যে কোনো চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর থাকে কোন জায়গা থেকে? মুক্তিযুদ্ধ থেকে। সেটা হচ্ছে প্রিলিতে, সেটা লিখিতেও, সেটা ভাই সব চাকরি পরীক্ষা আমাদের মুক্তিযুদ্ধ জিনিসটা বুঝতে হবে। সংবিধানের ভিত্তি আপনাকে বুঝতেই হবে। এজন্য আপনারা এই জায়গাতে একটু বেশি পড়বেন, একটু ছাড় দেবেন নিজেকে, ঠিক আছে? বেশি পড়ালেও কিন্তু আপনারা এখান থেকে ছাড় দিবেন। এই দেখেন এক বাটপার ঢুকে গেছে। আচ্ছা, এই যে বিভিন্ন রকম একজন লিখছে হচ্ছে আপনিও খুব সহজেই টাকা নিতে পারবেন, টাকা পেতে নিচের লিঙ্কে ঢুকতে হবে, আপনার নাম, ঠিকানা, বিকাশ, এই টাইপসের কোনো ঘটনায় আপনারা কখনো পা দিবেন না। বিভিন্ন অনলাইন প্রতারকরা হচ্ছে আমাদের বিভিন্ন রকম পার্ট টাইম কাজের কথা বলে এই সেই বলে হচ্ছে টাকা নাই, এই ধরনের একদম দিবেন না আপনারা কখনোই। ওকে, যেই এটা লিখছেন সে আপনি অবশ্যই রিমুভ দিবেন। ওকে, তাহলে আমরা ছিলাম সংবিধানে। সংবিধানে এখন আমাদের বুঝতে হবে তাহলে 25 মার্চের কাল রাত। তার মানে দেখেন, তাহলে 11টায় শুরু হলো আক্রমণ। সেই আক্রমণের শুরুতেই কিন্তু আমাদের দিক বিদিক সবাই কোথায় যাব কি যাব কিছুই জানি না। এখন আমাদের একটু বুঝতে হবে সংবিধানের ব্যাপারটা, এখনই আপনাদের বোঝার বিষয়। এবং এই বোঝাটা হচ্ছে আপনাদের ক্রিটিক্যালি বুঝতে হবে, এই বোঝাটা হচ্ছে আপনাকে ক্রিটিক্যালি বুঝতে হবে। আচ্ছা, এটা হলো কত? 1350। আপনারা কেউ চাইলে, আপনারা না বুঝলে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? কোর্স ফি বিষয় বা অন্যান্য বিষয় না বুঝলে কমেন্ট করবেন। আচ্ছা, এই 25 মার্চে শুরু হলো। এখন একটু আসে আমরা 26 মার্চ। তাহলে দেখেন 11টায় যদি আক্রমণ শুরু হয়, 26 মার্চ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি না? এবং আমরা কিন্তু 12টা, দেখেন 26 মার্চ, ঠিক আছে? 26 মার্চ, কারণ বঙ্গবন্ধু তখন হচ্ছে তার ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ছিল এবং তিনি বুঝে গেছেন যে আমাকে যে কোনো মুহূর্তে হচ্ছে এখন কি করবে, এরা গ্রেপ্তার করবে। বুঝেন নাই? যেহেতু গ্রেপ্তার করবে তার মানে এই মুহূর্তে হলো আপনার স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতে হবে সমগ্র দেশে। বাট ওই মুহূর্তে আমাদের হাতে কি নেই? রেডিও নেই, টিভি নেই, কিচ্ছু নেই, তাই না? কিছুই নেই। আর যেহেতু আমরা সরকারি লোক না, কারণ বঙ্গবন্ধু তো আপনার নির্বাচনে জিতছে কিন্তু ক্ষমতায় তো আর বসতে পারেনি, তাই না? সো একটা দিন বুঝতে হবে যে আমাদের হাতে তখন কিছুই নেই। বাট তারপরেও হচ্ছে বঙ্গবন্ধু তখন হচ্ছে তার 32 নম্বর বাসায় বসে, অর্থাৎ উনি বুঝে গেছে যে আমি এখন গ্রেপ্তার হতে পারি, কেননা তিনি যদি পালান তাহলে কিন্তু জনগণ হচ্ছে আপনার দিগ্ভ্রান্ত হয়ে যাবেন। সো তিনি বীরের মতো করে বাসায় ছিলেন এবং তিনি কিন্তু 26 মার্চের প্রথম প্রহরে, এটা মেবি 12টা 20 মিনিটে নাকি, হ্যাঁ মেবি হচ্ছে আপনার 26 মার্চ, মনে রাখবেন 26 মার্চের হচ্ছে আপনার প্রথম প্রহর। প্রথম প্রহর মানে কি? একদম যে ঘন্টা শুরু হয়েছে প্রথম প্রহরে, একদম প্রথম ঘন্টায় হচ্ছে রাত তখন 12টা কয় মিনিট? 20 মিনিটে, 20 মিনিটে কি করে বলেন তো? স্বাধীনতা ঘোষণা করে, স্বাধীনতা ঘোষণা করে। এইটুকু আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখেন বঙ্গবন্ধুর এই ঘোষণাটি কি ছিল? বঙ্গবন্ধুর এই ঘোষণাটি ছিল হচ্ছে ইংরেজিতে, যে দিস ইজ মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, ঠিক আছে? এরপরে হচ্ছে বাকি শব্দগুলো তিনি হচ্ছে উচ্চারণ করছে। এটা কিন্তু আমাদের সংবিধানের কোথায় আছে বলেন তো? এটি হচ্ছে আমাদের সংবিধানের 6ষ্ঠ তফসিল। কোথায় বলেন তো? 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত আছে বঙ্গবন্ধুর 26 মার্চের এই স্বাধীনতার ঘোষণা, ঠিক আছে? আর বঙ্গবন্ধুর 7 মার্চের ঘোষণা হচ্ছে আমাদের সংবিধানের 5ম তফসিলে আছে, 5ম তফসিলে, ঠিক আছে? আর মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র, এটি হলো আমাদের সংবিধানের 7ম তফসিলে আছে। কোথায় আছে? 7ম তফসিলে আছে। এখন দেখেন, স্বাধীনতার ঘোষণা দিলাম আমরা মাত্র 1 ঘন্টা 20 মিনিট পরেই আমাদের উপর যুদ্ধ শুরু হলো, কিন্তু আমরা স্বাধীনতা ঘোষণা দিয়ে দিচ্ছি। একটু ব্যতিক্রম ব্যাপারটা আমাদের বুঝতে হবে। স্বাধীনতা জিনিসটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা দেখেন, আমরা কিন্তু স্বাধীনতা ঘোষণা দিছি, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে স্বাধীন ছিলাম কিনা? না কিন্তু। অর্থাৎ আমরা স্বাধীনতা ঘোষণা দিচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমাদের হাতে তখনও দেশ পরিচালনার যে দায়িত্বগুলো, এটা কিন্তু তখনও বর্তায় নাই। বর্তাইছে বলেন তো? না, আমাদের যুদ্ধ করতে হয়েছে। বাকিটা আমরা অর্জন করছি হচ্ছে বিজয় লাভের মাধ্যমে। অর্থাৎ আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে হলো তখন হচ্ছে আমরা বিজয়ী হয়েছি। সেটি হচ্ছে 16 ডিসেম্বর 1971 সালে। ওকে, 9 মাস আমাদের রক্ত খেয়ে যুদ্ধ করতে হয়েছে। সো পৃথিবীতে এই ব্যতিক্রমী একটি দেশ হচ্ছে বাংলাদেশ বা মার্কিন যুক্তরাষ্ট্র, যারা আগে স্বাধীনতা ঘোষণা দিয়েছে তাদের শোষক গোষ্ঠীর বিরুদ্ধে, ওকে, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তারা হচ্ছে স্বাধীনতা ঘোষণা দিয়েছে।
বাট সেই শাসক গোষ্ঠী কিন্তু তাদের স্বাধীনতা মেনে নেয়নি, আর মেনে নেয়নি বিদায় হচ্ছে আপনার তাদের যুদ্ধ করতে হয়েছে, ওদেরও করতে হয়েছে আমাদেরও করতে হয়েছে, একই অবস্থা। সো বিশ্বের এই দুইটা দেশের মধ্যে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা দিবস এক জিনিস, বিজয় দিবস এক জিনিস, বাট বিশ্বে এটা একটু ব্যতিক্রম। বিশ্বের অন্যান্য দেশে যেটা হয়, ধরেন আপনার কিছু একটা বিরুদ্ধে যুদ্ধ করছে, যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, এরা কি করছে, এরাও কিন্তু আপনার স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করছে, কিন্তু এরা কিন্তু স্বাধীনতা ঘোষণা দিতে পারে নাই। এরাও হচ্ছে আপনার প্রথমে যুদ্ধ করছে করতে 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 যখন হচ্ছে বিজয় লাভ করছে, তখন তারা হচ্ছে স্বাধীনতা ঘোষণা দিছে। ব্যাপারটি আমরা বুঝছি কিনা? তার মানে এই যে একটি ট্রানজিশন পিরিয়ড, আমরা আসলে ঘোষণা দিলাম স্বাধীনতা, কিন্তু আমাদের হাতে কিচ্ছু নেই। আমাদের হাতে দরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার প্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা সংবিধান। আমরা যেখানে থাকি না কেন, আমতলায় গাছতলায়, যদিও আমাদের প্রথম রাজধানী হয় একটা আম বাগানে, এটা তো আপনারা সবাই জানেন, বাট তারপরেও তো আমাদের হাতে কিন্তু তখন কোনো সংবিধান ছিল না। সো একটা রাষ্ট্রে এই যে আপনার 9 মাস সময় ছিল, সেই 9 মাস কিন্তু আমাদের হাতে কোনো সংবিধান ছিল না। ওকে, বাট তারপরেও দেখেন যে এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি, তাই না? তাহলে আমরা ঘোষণা দিলাম কি স্বাধীন, কিন্তু আসলে কিন্তু আমাদের হাতে অনেক কিছু ছিল না। ওকে, এবার হচ্ছে আমার 10 এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র, এইটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু আমাদের একটা প্রথম সংবিধান, এটি হলো আমাদের প্রথম অস্থায়ী সংবিধান। ঠিক আছে, আমি একটু লাল দাগ দেই। আচ্ছা, মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র, এটাকে বলা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী, বুঝতে হবে, অস্থায়ী সংবিধান। দেখেন এখানে দুইটা শব্দ মনে রাখবেন, একটা হলো প্রথম আর একটা হলো অস্থায়ী। অর্থাৎ আমাদের আসলে সংবিধান না, বাট যেহেতু একটা রাষ্ট্র চলতেই হবে কিছু একটা দিয়ে, যেহেতু কিছু একটা দিয়ে চলতে হবে, সেহেতু কিছু একটা দরকার। সো এটা মোটে কিছু না থাকার চেয়ে কিছু থাকা তো ভালো, তাই না? ওকে, এবার আসি আমরা। এখন দেখেন আমরা ঘোষণা দিলাম, বাট তখনও দিক বিদিক অবস্থা আমরা জানিনি। এরপরে হচ্ছে এই সরকার থিতু হয় কোথায়, সেটা হচ্ছে কলকাতায়। অর্থাৎ এই সরকার তখন বঙ্গবন্ধু তো জেলে, বাকি সদস্যরা আওয়ামী লীগের, বিশেষ করে তাজউদ্দিন আহমেদ, তিনি ইন্দিরা গান্ধীর পরামর্শে হচ্ছে কলকাতায় একটি মানে মুজিবনগর সরকারের একটা কাঠামো হিসেবে তারা হচ্ছে মোটামুটি মিটিং করলো। ওকে, মিটিং করলো যে আমরা একটা করতে পারি, বাট কলকাতায় তো শপথ নেওয়া যাবে না। শপথ এমন জায়গায় নিব যাতে প্রেস্টিজ থাকে, ব্যাপারটা বুঝছেন কিনা? এবং সেই জন্য তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা এই শপথটা নেব কুষ্টিয়া জেলায়। তখনও কিন্তু মহকুমা ভাগ হয়নি, তখন কুষ্টিয়া জেলার কয়েকটা মহকুমা ছিল, এর মধ্যে একটা হচ্ছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া নিজে, মেহেরপুর, এর কোনো একটা জায়গা হচ্ছে আপনার এই সরকার হচ্ছে শপথ নিবে। ওকে, এবং সেই সরকার হচ্ছে আপনার গঠিত হলো কবে? এই মুজিবনগর সরকার কিন্তু আপনার গঠিত হয়, সেটি হলো 10 এপ্রিল 1971 সালে। ঠিক আছে, 10 এপ্রিল 1971 সালে হচ্ছে এই মুজিবনগর সরকার কি হয়, গঠিত হয়। এবং এই সরকার তখন হলো একটি ঘোষণাপত্র রেডি করে, এবং সেই ঘোষণাপত্রর খসড়া করছিল হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যারিস্টার, একজন আওয়ামী লীগের MNA, এবং তার নাম ছিল হচ্ছে ব্যারিস্টার আমিরুল হক। তাহলে মনে রাখবেন যে মুজিবনগর সরকারের ঘোষণাপত্রর খসড়া কে লেখেন, এটি লেখেন হচ্ছে আপনার আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আমিরুল হক। নামটা লিখে রাখেন, আমি এখানে, বা এটা কিন্তু আমার বইয়ে নাই, হয়তো নাও পেতে পারেন। সো মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র লেখেন হচ্ছে কে, ব্যারিস্টার আমিরুল হক, এবং এটি বাংলাদেশের প্রথম অস্থায়ী সংবিধান, বাট সংবিধান না, বাট লাইকে সংবিধান। তাহলে আমরা বলতে পারি মুক্তিযুদ্ধকালীন ওকে, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সংবিধান বলতে আসলে আমরা কোনটাকে বুঝি, সেটি হলো আপনার মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রকে, অথবা মুজিবনগর সরকার পরিচালিত হতো কি দিয়ে, সেটি হলো আপনার 10 এপ্রিল জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে। ঠিক আছে, এবং এটি হলো কার্যকর হয় কবে থেকে, এই স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে আপনার কার্যকর কবে থেকে হয়। এইখানে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? দেখেন এইখানে এসে আমাদের ক্রিটিক্যালি বুঝতে হবে, সেটা হলো এইটা কিন্তু কার্যকর হয়েছে ব্যাক ডেটে। ব্যাক ডেট মানে কি, কবে বলুন তো? আচ্ছা, আপনার কাছে আমার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র এটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কার্যকর ছিল? ওকে, এটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কার্যকর ছিল? মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কার্যকর ছিল?
ওকে, মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কার্যকর ছিল? সাদি, আপনি একটু কমেন্ট করেন। আচ্ছা কেন বলেন তো, ব্যাকডেটটা কেন হয়েছিল? আচ্ছা ব্যাকডেটটা আসলে কেন হয়েছিল সেটা একটা বিষয় আপনাদের বুঝতে হবে। আচ্ছা প্রাইমারি কোর্সের ক্লাস কয়টায় হবে? প্রাইমারি কোর্সের ক্লাস হবে, যেহেতু রোজার টাইম, এটা আমরা সকাল 11টায়, বিকেল 3টায় এবং রাত 10টায়। ওকে, এটা প্রায় প্রত্যেক দিন ক্লাস হবে, বলতে গেলে হয়তো মাসে 2-1 দিন বাদ যেতে পারে। ওকে, মুজিবনগর সরকারের ঘোষণাপত্র কেন ব্যাকডেটে কার্যকর হলো? ওকে দেখেন, এটি কার্যকর হয় হচ্ছে আপনার 26 ডিসেম্বর থেকে, 26 মার্চ থেকে। কেন 26 মার্চ থেকে? কেননা দেখেন, এটা ব্যাকডেটে কার্যকর করা হয়। এর কারণ হলো যদি এটা ব্যাকডেটে কার্যকর না করে, তাহলে এই যে মাঝখানে একটা স্বাধীন দেশ কিভাবে চলছে, যেহেতু আমরা বলছি বাংলাদেশ স্বাধীন, সে যেমনি হোক না স্বাধীন তো হয়েছে। ওকে, স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে, বাট আমরা স্বাধীন যেহেতু বলছি, সেহেতু আমাদের বুঝতে হবে যে 26, এই জন্য এটাকে হচ্ছে ব্যাক ডেটে কার্যকর করা হয়। অর্থাৎ এই ঘোষণাপত্র এটি কার্যকর হবে 26 মার্চ থেকে, অর্থাৎ ব্যাক ডেটে কার্যকর করা হয়। অর্থাৎ এর আগে এই যে আপনার বাকি যে 1 মাস 1.5 মাসে যা কিছু ঘটছে, সেইটাকে হচ্ছে আপনার বৈধতা দেওয়ার জন্য, অর্থাৎ মুক্তিযুদ্ধকে বৈধতা দেওয়ার জন্য হচ্ছে আপনার এটি ব্যাক ডেটে কার্যকর করা হয়। ওকে, এবং তাহলে এটার কার্যক্রম কত? এর কার্যক্রম হলো কত বলুন তো? সেটি হলো 26 মার্চ থেকে, তাই না? 26 মার্চ থেকে 16 ডিসেম্বর এটি কার্যকর ছিল। আমি ভুল বলছি কিনা দেখেন, 26 মার্চ থেকে হচ্ছে আপনার 16 ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল কি মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। ওকে, এবার একটু আসি আমরা, তাহলে ঘোষণাপত্র বুঝলেন। ওকে, এবার আসি আমরা, তাহলে মুক্তিযুদ্ধ শেষ হলো কয় তারিখে? 16 ডিসেম্বর 1971 সালে আমরা পুরোপুরি শত্রুমুক্ত হলাম। তারপরে দেশে আসলো জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলো কবে? আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করলো কবে? সেটি হলো আপনার, আমরা জানি বঙ্গবন্ধু যদিও পাকিস্তান থেকে মুক্ত হয় 8 জানুয়ারি 1972 সালে, কিন্তু বঙ্গবন্ধু 8 জানুয়ারি 1972 সালে পাকিস্তান থেকে মুক্ত হলেও তিনি দেশে ফিরেন হচ্ছে আপনার কয় তারিখে বলুন তো? তিনি দেশে ফিরেন হচ্ছে আপনার 10 জানুয়ারি 1972। ওকে, 10 জানুয়ারি 1972 হচ্ছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। এখন প্রশ্ন হলো, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন, বাট বঙ্গবন্ধু তখন রাষ্ট্রের কি? বলেন তো? বঙ্গবন্ধু হলো তখন রাষ্ট্রের কি বলেন তো? বঙ্গবন্ধু কিন্তু তখন হচ্ছে দেশের প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট বুঝতে হবে। তাহলে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন রাষ্ট্রের কি হিসেবে? রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে। কেননা আমরা জানি বঙ্গবন্ধুর অবর্তমানে তাকে হচ্ছে মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট করা হয়। ওকে, তার মানে বঙ্গবন্ধু দেশে ফিরলে তিনি হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে দেশে ফিরেন। ব্যাপারটি আমরা ক্লিয়ার? এখন আমাদের বুঝতে হবে, এই যে সংবিধান আরও আমরা কাছাকাছি চলে আসলাম, তাহলে আমরা জানি যে একটা দেশ, ধরেন আপনার কেউ নেই, কিন্তু সেই দেশে রাষ্ট্রপতি আছে। একটু খেয়াল করে দেখেন, একটা রাষ্ট্রে ধরেন আপনার সংসদ নেই, সংবিধান নেই, কিচ্ছু নেই, কিন্তু সেই দেশে একজন রাষ্ট্রপতি আছে। এনাফ কি না বলেন? এনাফ। অর্থাৎ একটা রাষ্ট্রে রাষ্ট্রপতি পদটাই এনাফ। কেননা আমরা জানি রাষ্ট্রপতির আদেশও কি বলেন তো? আইন। মজার ব্যাপার, রাষ্ট্রপতির আদেশ হচ্ছে আইন। তো যেহেতু বঙ্গবন্ধু দেশের প্রেসিডেন্ট, সেহেতু বঙ্গবন্ধুর মুখের আদেশও কিন্তু আমরা এটাকে কি বলবো? অধ্যাদেশ বলবো। সো বঙ্গবন্ধুর মুখের কথাও কিন্তু তখন হচ্ছে আইন বলে গণ্য হবে। তার মানে তিনি কিন্তু যেটা আদেশ দিবে ওটা কিন্তু আমাদের পালন করতে হবে। এই যে ব্যাপারটা আর কি, এটা হলো আমাদের সংবিধান আদেশ জারি করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে বঙ্গবন্ধু দেশে ফিরলেন প্রেসিডেন্ট হিসেবে, এবং তিনি কিন্তু আপনার দেশের প্রেসিডেন্ট থাকলেন মাত্র 2 দিন।
অর্থাৎ বঙ্গবন্ধু 10 তারিখে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দেশে আসছেন, বাড়ি ফিরছেন, উদ্যানে ভাষণ দিয়েছেন, ওকে। পরের দিনও তিনি প্রেসিডেন্ট, অর্থাৎ 11 জানুয়ারিও তিনি দেশের প্রেসিডেন্ট। কিন্তু 12 তারিখ থেকে কিন্তু বঙ্গবন্ধু দায়িত্ব নিলেন হচ্ছে আপনার প্রধানমন্ত্রী হিসেবে। কেননা বঙ্গবন্ধুর একটা চয়েস ছিল যে তিনি যেহেতু জনগণের নেতা, তাই না, তিনি যেহেতু জনগণের নেতা, সেহেতু তিনি কি তার পছন্দের পদ ছিল হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। সেহেতু বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে হচ্ছে আপনার 12 জানুয়ারি থেকে দায়িত্ব নিলেন। কিন্তু তার আগের দিন 11 তারিখে তিনি কিন্তু একটি সংবিধান রচনার জন্য হলো একটি আইন করে যান, একটি আদেশ দিয়ে যান। কেননা আমরা জানি যে আদেশ দিতে পারে একমাত্র রাষ্ট্রপতি, বা অধ্যাদেশ জারি করতে পারে কি রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির যদি আপনার ক্রান্তিকালীন মুহূর্তে যখন সংসদ থাকে না, সংবিধান থাকে না, তখন রাষ্ট্রপতির মুখের কথাও কি বলে আইন বলে গণ্য হবে। সো ইম্পর্টেন্ট ব্যাপার। তার মানে বঙ্গবন্ধু 10 জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে দেশে ফিরলেন। যেহেতু রাষ্ট্রপতি কি করতে পারে, অধ্যাদেশ জারি করতে পারে বা আদেশ জারি করতে পারে, সেহেতু তিনি পরের দিন কয় তারিখ, অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে তিনি 11 জানুয়ারি 1972 অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, এবং এটি বাংলাদেশের দ্বিতীয় অস্থায়ী সংবিধান। ব্যাপারটি বুঝছেন কিনা, বা অন্তর্বর্তীকালীন সংবিধান। এবং এটি দেশের দ্বিতীয়, আগেটা বুঝলাম প্রথম, এবারটা দ্বিতীয় দ্বিতীয় অন্তর্বর্তীকালীন, অস্থায়ী বললে সমস্যা নেই, দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। অন্তর্বর্তীকালীন সংবিধান, ওকে। অর্থাৎ 11 জানুয়ারি বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, এবং সেটি বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। অর্থাৎ এর আগে ছিল হচ্ছে আপনার মুজিবুর সরকারের ঘোষণাপত্র, এরপরে দ্বিতীয় অস্থায়ী সংবিধান বলতে আমরা বুঝি হচ্ছে বঙ্গবন্ধুর আদেশকে, সেটি হলো 11 জানুয়ারির আদেশকে। ঠিক আছে, এখন যদি বলা হয় এটি কবে থেকে কার্যকর ছিল এবং কয় তারিখ পর্যন্ত, আচ্ছা, দ্বিতীয় অস্থায়ী সংবিধান যেটাকে বলা হয় মানে বঙ্গবন্ধুর আদেশ, 11 তারিখের আদেশ, সেটি হলো আপনার 16 ডিসেম্বর 1972 পর্যন্ত কার্যকর ছিল। অর্থাৎ সংবিধান জারি হওয়া পর্যন্ত, নতুন সংবিধান চালু হওয়া পর্যন্ত হলো আপনার বঙ্গবন্ধুর আদেশ, এটি বাংলাদেশের দ্বিতীয় অস্থায়ী সংবিধান আদেশ হিসেবে জারি ছিল। ওকে, এবার আমাদের বুঝতে হবে এইটুকু কে কে বুঝেননি বলেন তো। তাহলে বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় কোনটিকে? ওকে, বাংলাদেশের দ্বিতীয় অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় কোনটিকে? বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয় হচ্ছে আপনার বঙ্গবন্ধুর 11 জানুয়ারি 1972 অস্থায়ী সংবিধান আদেশকে, এবং এটি কার্যকর ছিল 16 ডিসেম্বর 1972 সাল পর্যন্ত। আমরা মনে হয় একটু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে এবার একটু আসি আমরা গণপরিষদ আদেশ কি। গণপরিষদ আদেশ বুঝতে হলে আমাদের বুঝতে হবে 70-এর নির্বাচন। ওকে, এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে 70-এর নির্বাচন। একটু মুছে ফেলি। তাহলে এবার আমরা আলোচনা করব গণপরিষদ আদেশ কি। আপনারা বলুন তো, গণপরিষদ আদেশ কে জারি করেন? আচ্ছা, একটু কথা আছে এখানে, আপনারা দুইটা জিনিস লিখবেন। গণপরিষদ আদেশ কে জারি করেন? গণপরিষদ আদেশ কে জারি করেন? ওকে, এবার আমরা আলোচনা করব গণপরিষদ আদেশ কি। গণপরিষদ আদেশ কে জারি করেন? প্রশ্ন 1, ক নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2, তাজউদ্দিন আহমেদ। 3, সৈয়দ নজরুল ইসলাম। 4, বিচারপতি আবু সাইদ চৌধুরী। রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। কে জারি করেন বলেন তো? আমরা জানি গণপরিষদ আদেশ জারি করেন যে ব্যক্তি, তিনি হলেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী।
ওকে, রাষ্ট্রপতি আবু সৈয়দ চৌধুরী হচ্ছে আপনার গণপরিষদ আদেশ জারি করেন। এখন যদি বলা হয় তাহলে গণপরিষদ আদেশ কি, গণপরিষদ কি, আর গণপরিষদ আদেশটা কি? বঙ্গবন্ধু তো অস্থায়ী সংবিধান রচনার জন্য একটা আদেশ জারি করে গেছে, কিন্তু এটা তো কার্যক্রম চলতে হবে কোনো একটা মানে হচ্ছে একটা কাঠামোর মাধ্যমে, কোনো একটা পরিষদের মাধ্যমে। সেই পরিষদটা আসলে কাদের নিয়ে গঠিত হবে? ইচ্ছা করলেই কি আমি, রাষ্ট্র তো অনেকে আইন বুঝে, কিন্তু সবাই যদি বলে যে আমি আমার থেকে আইন ভালো বুঝি, অমকের থেকে আমি আইন ভালো বুঝি, আমি এটা বুঝি, এখন সবাইকেই নিয়ে কি গণপরিষদ করা যাবে? না কিন্তু। আচ্ছা দেখেন, আমরা একটু খেয়াল করে রাখবো, দেখেন বঙ্গবন্ধু কিন্তু 12 তারিখে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে, ওকে, রাষ্ট্রপতি পদ বাদ দিয়ে। কিন্তু আমরা জানি যে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি করছিল কাকে? বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গেছে হচ্ছে আপনার তখনকার সময়ে মানে পাকিস্তান সরকারের ছিল বিচারপতি, এবং মুক্তিযুদ্ধকালীন ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি। এবং মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন তিনি এই ভিসির পদ বাদ দিয়ে চলে যায় লন্ডনে, এবং লন্ডনে যে হচ্ছে আপনার বহির্বিশ্বে বাংলাদেশের একটি অস্থায়ী দূতাবাস খুলে লন্ডনে, এবং এর অর্থ হচ্ছে সেইখান থেকে এই মুক্তিযুদ্ধে বৈশ্বিক জনমত বাংলাদেশের পক্ষে ফিরিয়ে আনার জন্য হচ্ছে যিনি কাজ করেন তিনি হলেন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। ওকে, তখন হচ্ছে আপনার ঢাবির ভিসি ছিল আর কি, বাট তাকে হচ্ছে বঙ্গবন্ধু 12 তারিখে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী পদ নিয়ে এনাকে হচ্ছে রাষ্ট্রপতি করেন। সো তিনি হলেন আপনার এই রাষ্ট্রপতি হিসেবে গণপরিষদ আদেশ বা অধ্যাদেশ জারি করে। ব্যাপারটি মানে আমরা এটুকু বুঝছি। এখন এটি হলো আপনার কবে জারি করে? সেটি হলো আপনার 22 মার্চ। তাহলে গণপরিষদ আদেশ জারি হয় কবে? সেটি হলো 22 মার্চ। 22 মার্চ 1972। কে জারি করে? জারি করে হলো বিচারপতি আবু সাইদ চৌধুরী বা রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। ওকে, বিচারপতি রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, তখন আগের বিচারপতি, সাবেক বিচারপতি। ওকে, এখন শুরু হয়ে গেল আমাদের সংবিধান রচনার কাজ। এখন এই গণপরিষদ আদেশে কি বলা হলো? এখানে বলা হলো যে 1970, ওইখানে যাই আবার আমরা, ওই যে 1970-এর যে নির্বাচন, ঠিক আছে, 1970 সালের যে দুইটা নির্বাচন হয়, একটা হলো প্রাদেশিক নির্বাচন, আর একটা হলো আপনার জাতীয় পরিষদ নির্বাচন, একটা হলো প্রাদেশিক নির্বাচন। এইখানে বলা হয়, এই গণপরিষদ আদেশে বলা হয় যে 1970 সালের জাতীয় এবং প্রাদেশিক পরিষদের পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত সকল প্রতিনিধি এই গণপরিষদের সদস্য বলে গণ্য হবেন। ব্যাপারটা আমরা খেয়াল করি। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, একটা হলো গণপরিষদ কি, তাই না, আর এদেরকে নিয়ে গঠিত হবে। তাহলে তারা কারা? আমরা জানি যে এই দিক থেকে, অর্থাৎ মানে পাকিস্তানের যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে আমাদের এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ থেকে যারা হচ্ছে দুইটা পরিষদ, তখন পার্লামেন্ট ছিল হচ্ছে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থেকে যারা হচ্ছে আপনার নির্বাচিত হয়েছে তাদেরকে নিয়ে হচ্ছে আপনার গণপরিষদ গঠিত হবে। কিন্তু দেখা গেল যে এই আদেশে যে এখানে সদস্য হয়ে গেল বেশি, সেটা কয়জন? আমরা জানি যে এই 70-এর নির্বাচনে এই বাংলা থেকে মোট এমপি হয় হচ্ছে আপনার কয়জন বলুন তো? সেটা হচ্ছে 469 জন। কয়জন? 469 জন। অর্থাৎ জাতীয় এবং প্রাদেশিক মিলিয়ে আওয়ামী লীগ সহ অন্যান্য দল মিলিয়ে হচ্ছে আপনার মোট 469 জন মেম্বার ছিল। এখন বলা হলো যে এরা সদস্য হবে, কিন্তু কথা আছে, এদের মধ্য থেকে আবার দেওয়া হলো কয়েকটা ক্রাইটেরিয়া। কয়টা দেখেন যে এর মধ্য থেকে কয়েকটা বিষয় আছে। এক হলো যারা যুদ্ধে, যেহেতু মুক্তিযুদ্ধ হয়েছে, এখানে সবাই তো আর আওয়ামী লীগ ছিল না, অনেকে অন্যান্য দলে ছিল, মুসলিম লীগ ছিল, কেউ কেউ কিছু কিছু ছিল আর কি, কিছু কিছু অন্যান্য দল ছিল, কিছু কিছু চাকমা নেতা ছিল যারা ছিল বিরোধী ছিল। সো মুক্তিযুদ্ধে যারা আবার বাংলাদেশের বিপক্ষে ছিল এরা বাদ। ব্যাপারটা বুঝছেন কিনা? এখানে অনেক এমপি আবার এই ইসে বাদ পড়ে গেছে, মুক্তিযুদ্ধে যারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ছিল বাদ। যেমন আমরা বলতে পারি চাকমা রাজা, উনি কিন্তু জাতীয় পরিষদের মেম্বার ছিল, বাট উনি কিন্তু বাদ, কেননা উনি বাংলাদেশের নাগরিকত্বই নেয় নাই। ওকে, আবার দ্বিতীয় হচ্ছে আপনার যারা বাংলাদেশের বিপক্ষে হচ্ছে দালালি করছে, মানে বাংলাদেশের বিপক্ষে দালালি করছে, মানে পাকিস্তানের পক্ষে, মানে রাজাকার ওয়ান কাইন্ড অফ, এরাও বাদ। আবার অনেকে হচ্ছে যুদ্ধের সময় মারা গেছে, এরা তো এমনিতেই বাদ, তাই না? আচ্ছা, আবার অনেকে হচ্ছে আপনার বাংলাদেশের অনেকে সরকারি চাকরিতে হচ্ছে আপনার গ্রহণ মানে করছে, আর একজন মনে হয় হচ্ছে আপনার বৈদেশিক মিশনের চাকরি নিয়েছিল। সো এইটা মিলে হচ্ছে আপনার মোট বাদ পড়ে কয়জন বলতো? বাদ পড়ে হলো আপনার 66 জন। তাহলে এই 469 জন থেকে আবার 66 জনকে কি করা হয়? বাদ দেওয়া হয়, বাদ দেওয়া
হয়। এখন এই ৬৬ জনকে বাদ দিলে তাহলে কয়জন থাকে দেখেন, 469 থেকে ৬৬ ইকুয়াল টু কত হয়, 403 জন। কয়জন, 403 জন। তাহলে গণপরিষদ গঠিত হয় চূড়ান্তভাবে কয়জনকে নিয়ে, সেটি হলো 403 জনকে নিয়ে। ঠিক আছে, তাহলে গণপরিষদ গঠিত হয় কয়জনকে নিয়ে, 403 জনকে নিয়ে। এখন এর মধ্যে আবার এই 403 জনের মধ্য থেকে আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের সব ছিল প্রায়, ঠিক আছে, আওয়ামী লীগের ছিল হচ্ছে আপনার 400 জন। এই 403 জনের মধ্যে থেকে আবার আওয়ামী লীগের ছিল 400 জন, বাকি 3 জন ছিল হচ্ছে আপনার বিরোধী দলীয়, যেমন কেউ ছিল ন্যাপ, বাট বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এদেরকে নিয়ে। সো এইভাবে গঠিত হয় বাংলাদেশের গণপরিষদ। তার মধ্যে 403 জন মোট মেম্বার, আওয়ামী লীগের 400 জন, বাকি 3 জন ছিল হচ্ছে আপনার বিরোধী দলীয়। ওকে, তাহলে আমাদের গণপরিষদ আদেশ ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন গণপরিষদটা কি, এটাই তো বুঝি নাই, তাই না? গণপরিষদটা কি? আচ্ছা, গণপরিষদ হলো একটা দেশ যখন গঠিত হয়, বুঝেন নাই, একটা নবগঠিত দেশের সংবিধান রচনার জন্য আইনজ্ঞদের নিয়ে বা আইন বিশেষজ্ঞদের নিয়ে যে সংবিধান রচনার জন্য যেই অস্থায়ী কমিটি হয়, তাকে বলা হয় গণপরিষদ। যেমন স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গঠিত হয় 1970 সালের জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনের নির্বাচিত সকল সদস্যদের নিয়ে। তবে দালাল আইন, মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং কিছু কারণে হচ্ছে যারা বাদ পড়ে, এদেরকে বাদ দিয়ে 469 জনের পরিবর্তে 403 জনকে নিয়ে গঠিত হয় গণপরিষদ, যার বেশিরভাগ মেম্বার ছিল তখনকার নির্বাচনে বিজয়ী দল আওয়ামী লীগের, এবং সেটা ছিল 400 জন। ওকে, এটি হলো বাংলাদেশের গণপরিষদ। এখন গণপরিষদের কাজ কি? এর কাজ হচ্ছে সংবিধান তৈরি করা, এবং এটা কখন ভ্যানিশ হয়ে যাবে, যখন হচ্ছে আপনার সংবিধান তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই গণপরিষদ গঠন হলো কবে। এটা গেল গণপরিষদ আদেশ। ওকে, আদেশ মানে রাষ্ট্রপতি আদেশ দিয়ে গেছে, বাট এটা গঠন তো হতে হবে, তাই না? এখন গঠন হলো কবে? আচ্ছা, এবার আসি আমরা তাহলে গণপরিষদ গঠন, এটি চূড়ান্তভাবে কয় তারিখে গঠিত হলো? আচ্ছা, গণপরিষদ গঠিত হলো আপনার, সেটি হলো 10 এপ্রিল নাকি, তাই না? একটা হলো আদেশ, তাই না, একটা হলো গঠন। তাহলে গণপরিষদ গঠিত হলো কবে? আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালে যান, সেটি হলো 177 পৃষ্ঠা। ঠিক আছে, এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। 177 পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালে। ওকে, এবার দেখি আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, যাদের নেই বইটা অবশ্যই কিনে নেবেন। সুন্দর করে দেওয়া সংবিধান যতটুকু লাগবে বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায়, প্রথমে সংক্ষিপ্ত, পরে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে। ওকে, এবার আমরা আলোচনা করব যে এই গণপরিষদ দের প্রথম অধিবেশন আসলে কবে, এটি হলো আপনার, আচ্ছা, গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? ঠিক আছে, আচ্ছা, গণপরিষদের প্রথম অধিবেশন বসে, তাহলে গঠন তো বুঝলেন, আদেশ আর গঠন একই জিনিস। এবার আসি আমরা এর প্রথম অধিবেশন। ওকে, আচ্ছা, এইটা একটু আমি মুছি, তাহলে ভালো হবে। আচ্ছা, আপনারা যারা ভর্তি হতে চান আজকেই কিন্তু ভর্তি হয়ে যাবেন। আর 46-এ যারা ভর্তি হবেন 1020 টাকা, এটা কিন্তু আপনাদের জন্য এখন করলে আপনারা 2বার সিলেবাস, মানে আপনাদের শেষ হবে। বিসিএসে ভর্তি হলে আপনাদের 2বার সিলেবাস শেষ হবে, একটা হলো 45তম আগে এই 1020 টাকার মধ্যেই, কিন্তু আর একবার হচ্ছে আপনার 46-এর জন্য, মানে আপনার 2বার মোট সিলেবাস শেষ হবে। 2টা মানে আপনি গ্রুপে থাকতে পারবেন, এটা হলো আপনার 46-এ ভর্তি হওয়ার সুবিধা। ঠিক আছে, আর প্রাইমারি কোর্সটা আমরা এমনভাবে সাজিয়েছি যাতে নিবন্ধন এমনিতে শেষ হয়ে যায়, আর আপনার 11তম থেকে শুরু করে 20তম গ্রেডে যা কিছু চাকরি আছে সকল চাকরি পরীক্ষার আপনার বেসিকটা ইনশাল্লাহ হয়ে যাবে। এটা একটা ভালো দিক। সো আপনারা প্রাইমারি কোর্সটা করেন, আমি লং টাইম ধরে খুব ভালো করে বুঝাই দেবো।
একদম আপনি বিসিএস পরীক্ষা দিলেও বিসিএস এ হেল্প হবে, আবার বিসিএস করে যদি আপনি প্রাইমারি করেন তাতেও আপনার হেল্প হবে, কোনো সমস্যা নেই। ওকে, আর কেউ যদি চান যে আপনি দুইটা করবেন একসাথে, যে আমি দুইটা ব্যাচেই আলাদা করে ভর্তি হবে, তাহলে আপনার জন্য, কেননা প্রাইমারি ব্যাচে তো প্রাইমারি প্রশ্ন থাকবে, সবসময় সলভ করতে হবে, তাই না? প্রাইমারি প্রশ্নের ধরন এক ধরনের, বিসিএস এর প্রশ্নের ধরন একই মানে আরেক ধরনের, অর্থাৎ একই জায়গা থেকে প্রশ্ন আসে প্রাইমারি এবং বিসিএস এ, কিন্তু প্রশ্নের প্যাটার্ন ভিন্ন রকম হয়। কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, কোন অধ্যায়কে গুরুত্ব দিতে হবে, এইটা হচ্ছে আমি আপনাকে টেকনিক দেখাই দেবো। যেহেতু লাস্টের দিক দিয়েও আমাদের হচ্ছে আপনার বেশিরভাগ ক্লাস হবে হচ্ছে ফিনিশিং টাইপের ক্লাস, সো আপনারা এখন ক্লাসগুলো করতে পারেন। আর প্রাইমারির জন্য আমাদের হিউজ টাইম আছে হাতে, সো আমাদের কিন্তু সমস্যা হবে না। ওকে, আমরা 93 জন আছি, আমরা একটু আরেকবার শেয়ার দেই, লাইক দেই। এই মুহূর্তে যারা আছি আমরা আরেকবার একটু শেয়ার দেই, আমরা 100-র উপরে নিয়ে আসি সবাইকে। আমরা আরেকবার একটু শেয়ার দেই, লাইক দেই, যাতে করে আমাদের বাকি বন্ধুরা চলে আসে। ঠিক আছে, এবার আমি আলোচনা করব যেটি হলো এই গণপরিষদ এবং হচ্ছে আপনার সংবিধান রচনা নিয়ে। ওকে, গণপরিষদ, যেটা এতক্ষণ বললাম যে কাজের নিয়ে গঠিত হলো, কিভাবে গঠিত হলো, এটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এখন এই গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 10 এপ্রিল, তারিখ ইম্পর্টেন্ট। গণপরিষদের প্রথম অধিবেশন বসে হলো 10 এপ্রিল 1972। ওকে, এবং এই অধিবেশনে অনেক ইম্পর্টেন্ট কাজ হয়। ঠিক আছে, এই অধিবেশনে সভাপতি কে ছিল? একজন মৌলানা। আচ্ছা, এই অধিবেশনের অর্থাৎ প্রথম অধিবেশনের সভাপতি ছিল তখনকার সময়ে আওয়ামী লীগের সবচেয়ে সিনিয়র পার্লামেন্টেরিয়ান এবং একজন মৌলানা, এবং তার নাম হলো মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। ওকে, দেখেন আওয়ামী লীগের 3 জন সভাপতি পরপর হয়। প্রথমে ছিল মাওলানা ভাসানী, মানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে ছিল মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, 2 টার্ম। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরপর 3 সভাপতি। 3 জনই কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে 3 ফেমাস ব্যক্তিগুলোর মধ্যে অন্যতম। ওকে, ইনিও কিন্তু একজন মজলুম জননেতা বলা হয় মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে। ইনি কিন্তু অনেক আন্দোলনে বাংলাদেশের লিড দিয়েছে, অনেক সিনিয়র ছিলেন। এবং বিশ্বে, আমি আগেই বলছি, বিশ্বে 2 জন ব্যতিক্রম নেতা, একজন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যারা 2টা দেশের সংবিধান তৈরিতে যাদের ভূমিকা ছিল। অর্থাৎ বিশ্বে আর কোনো ব্যক্তির এই সৌভাগ্য হয়নি যারা 2টা দেশের সংবিধানে কাজ করতে পারে। এবং এটা হলো, অর্থাৎ 2টা দেশের গণপরিষদের মেম্বার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। অর্থাৎ 56 সালে এই 2 ব্যক্তি পাকিস্তান সংবিধান প্রণয়নেও গণপরিষদের মেম্বার ছিল, এবং 72 সালে বাংলাদেশ গণপরিষদেরও তারা হচ্ছে মেম্বার ছিল। পৃথিবীতে এরকম সৌভাগ্য অন্য কোনো ব্যক্তির হয়নি যাদের হাত ধরে 2টা দেশের সংবিধান আসছে। ওকে, এই কারণে এই গণপরিষদের প্রথম সভাপতি হচ্ছে আপনার প্রথম অধিবেশনের সভাপতি হয় মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। ওকে, মানে লাইক স্পিকার টাইপের, বাট স্পিকার বলা যাবে না, মানে সংসদ নেতা টাইপের হয় হচ্ছে মাওলানা তর্কবাগীশ। ওকে, এবং এই অধিবেশনে হচ্ছে আপনার স্পিকার করা হয়, স্পিকার। অর্থাৎ যেহেতু এটা একটা অস্থায়ী সংসদ টাইপের, তাহলে এখানে অবশ্যই স্পিকার দরকার, ডেপুটি স্পিকার দরকার, তাই না? তাহলে এই গণপরিষদের স্পিকার করা হয় কাকে? স্পিকার করা হয় হচ্ছে আপনার আরেকজন সিনিয়র নেতা, এবং তার নাম হলো শাহ আব্দুল হামিদ। এই আব্দুল হামিদ না, কিন্তু রাষ্ট্রপতি, আমাদের বর্তমান রাষ্ট্রপতির নাম আব্দুল হামিদ, ইনি কিন্তু আগে স্পিকার ছিল, বাট এই স্পিকার না, ইনি না, শাহ আব্দুল হামিদ। এবং এই গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়, যাকে তিনি হলেন আওয়ামী লীগের আরেকজন নেতা, এবং তার নাম হলো মোহাম্মদ উল্লাহ। ইনি একজন সৌভাগ্যবান ব্যক্তি, অনেকগুলো পদে দায়িত্ব প্রদান করছে। ওকে, মোহাম্মদুল্লাহ। এখন এইখান থেকে নিঃসন্দেহে মনে রাখতে হবে, এই গণপরিষদের অধিবেশন, মানে গণপরিষদ যখনই শেষ হয়নি, মানে বাংলাদেশের সংবিধান তৈরির আগেই এই শাহ আব্দুল হামিদ হচ্ছে আপনার মৃত্যুবরণ করে।
এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ইনি কি করেন? এনার হচ্ছে মৃত্যু হয়। অর্থাৎ সংবিধান কার্যকর হওয়ার আগেই এই গণপরিষদ থাকাকালীনই কিন্তু আপনার শাহ আব্দুল হামিদের কি হয়? মৃত্যু হয়। এখন আমরা জানি যে সংবিধান অনুযায়ী বা যে কোনো রীতিনীতি অনুযায়ী যদি স্পিকার মৃত্যুবরণ করে তাহলে স্পিকারের দায়িত্ব কে পালন করবে? সেটা হলো ডেপুটি স্পিকার। তার মানে গণপরিষদের এই শাহ আব্দুল হামিদের পরে এই মোহাম্মদ উল্লাহ হয়ে যায় স্পিকার, কেননা তিনি হচ্ছে মৃত্যুবরণ করছে। ব্যাপারটা খেয়াল করবেন, ওকে? এখন মোহাম্মদুল্লাহ অর্থাৎ গণপরিষদের দ্বিতীয় স্পিকার হয় হচ্ছে আপনার মোহাম্মদুল্লাহ। উনি প্রথমে ছিল ডেপুটি স্পিকার, পরে হয় স্পিকার, কেননা আব্দুল হামিদ মৃত্যুবরণ করলে। খেয়াল করছেন? এখন দেখেন মোহাম্মদুল্লাহ যদি স্পিকার হয়ে যায়, মানে এখানকার তার পদোন্নতি হয়ে এখানে গেল, তাহলে ডেপুটি স্পিকার কে হলো? আচ্ছা, গণপরিষদের দ্বিতীয় ডেপুটি স্পিকার করা হচ্ছে আপনার মোহাম্মদ বাইতুল্লাহকে। মোহাম্মদ বাইতুল্লাহ, মনে রাখবেন, মোহাম্মদ বাইতুল্লাহ এই গণপরিষদের দ্বিতীয় স্পিকার ছিল, মনে রাখবেন। আচ্ছা, এবার আসি আমরা। এখন দেখেন, আমি যদি আসি 16 ডিসেম্বর 1972 সালে যখন বাংলাদেশের সংবিধান কার্যকর হলো, তার মানে গণপরিষদ কি হয়ে গেল? গণপরিষদ কিন্তু আপনার বিলুপ্ত হয়ে গেল। ওকে, বিলুপ্ত হয়ে আমরা পেয়ে গেলাম কি? বাংলাদেশের কি পেয়ে গেলাম বলতো? সংবিধান পেয়ে গেলাম। এখন সংবিধান পাওয়ার পরে যখন আমাদের প্রথম সংসদ নির্বাচন হয় 1973 সালে, সেই সংসদ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়, এবং এটিই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন হয় কবে? সেটি হলো 7 মার্চ 1972 সালে। এবং আগে ছিল কিন্তু আপনার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কিন্তু এখন হয়ে গেল কিন্তু আপনার এক কক্ষ বিশিষ্ট আইনসভা। কেননা বাংলাদেশ কিন্তু সংবিধান কার্যকর হওয়ার পরে আমরা হয়ে যাই এক কক্ষ বিশিষ্ট, কেননা বাংলাদেশে কোনো প্রদেশ নাই, সো প্রাদেশিক শাসনের দরকার নেই, তাই না? সো আমাদের পার্লামেন্ট হলো এক কক্ষ বিশিষ্ট। এখন এই পার্লামেন্টে কিন্তু আপনার প্রথম স্পিকার করা হলো কাকে? দেখেন খেয়াল করে, মোহাম্মদুল্লাহ হলো গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, এবং গণপরিষদের আব্দুল হামিদ মৃত্যুবরণ করলে তিনি হয় দ্বিতীয় স্পিকার। ব্যাপারটি বুঝছেন কিনা? গণপরিষদের দ্বিতীয় স্পিকার করা হয় কাকে? মোহাম্মদুল্লাহকে, কেননা ইনি মারা গেছে বিধায়, আইন অনুযায়ী ইনি হয়ে গেছে এমনিতেই, রীতি অনুযায়ী। ওকে, এখন স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকর হবে সংসদ হওয়ার পরে কিন্তু যখন প্রথম স্পিকার করা হয় কাকে? অর্থাৎ জাতীয় সংসদ যখন আমরা পেয়ে গেলাম, এই জাতীয় সংসদ পাওয়ার পরে কিন্তু আপনার প্রথম স্পিকার করা হয় এই মোহাম্মদ উল্লাহকে। ব্যাপারটা খেয়াল করছেন কিনা? অর্থাৎ মোহাম্মদ উল্লাহই হলো গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, তিনি গণপরিষদের দ্বিতীয় স্পিকার, এবং তিনি জাতীয় সংসদের প্রথম স্পিকার। কেননা 73-এ যে নির্বাচন হয় সেখানে আমরা কি পেয়ে গেছি? জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। জাতীয় সংসদ হওয়ার পরে এই মোহাম্মদুল্লাহ কিন্তু আবারও হয়ে যায় জাতীয় সংসদের প্রথম স্পিকার। খেয়াল করে দেখছেন? তাহলে তার পদ 3টা পেয়ে গেলাম এতক্ষণ আমরা। 1, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার। আচ্ছা, স্পিকার আব্দুল হামিদের মৃত্যুর পরে তিনি হন গণপরিষদের দ্বিতীয় স্পিকার। ওকে, এরপরে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন হওয়ার পরে বঙ্গবন্ধু সরকার এই মোহাম্মদুল্লাহকে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার করে। তাহলে জাতীয় সংসদের প্রথম স্পিকার হলো মোহাম্মদুল্লাহ। আমরা এখানে এসে প্যাঁচ বাধাই দেই, এখানে এসে আমরা খুবই প্যাঁচ বাধাই দেই। ব্যাপারটি বুঝছেন কিনা? আচ্ছা, এরপর দেখেন, বঙ্গবন্ধু যখন বাকশাল কায়েম করে তখন কিন্তু মোহাম্মদুল্লাহকে আবার বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয়। তার মানে মোহাম্মদুল্লাহ বাংলাদেশের মোট 4টা গুরুত্বপূর্ণ পদে অলঙ্কৃত করছেন। এক হলো গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, দ্বিতীয় স্পিকার, স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার, এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি মোট 4টা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এটা বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট, ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমে। সো মোহাম্মদুল্লাহ নামটা আমাদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখবেন এই নামগুলো কিন্তু আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, এবং আমরা আব্দুল হামিদ আর মোহাম্মদুল্লাহর মধ্যে ভুল করে ফেলি। ওকে, এবার আমরা কিন্তু সংবিধান শেষ হয়নি, তাহলে গণপরিষদ গঠিত হয়েই গেল। এখন এর কাজ কি? এর কাজ হচ্ছে আপনার সংবিধান তৈরি করা। সংবিধান দিয়ে দায়িত্ব শেষ হয়ে গেলে এরা বিদায় নেবে। ওকে, বিদায় নেবে এবং বিলুপ্ত হয়ে যাবে। এখন দেখেন সংবিধানের কার্যক্রম শুরু হলো। এখন 403 জন কিনে গঠিত হলো গণপরিষদ, অনেক মেম্বার। এতগুলো মেম্বার কি চাইলেই সংবিধান তৈরি করবে? সবাই না, সবার দায়িত্ব, সবাই তো সংবিধান বুঝবে না, অনেকে সংবিধান বুঝেই না। তো সবাইকে তো দায়িত্ব দেওয়া যাবে না, দায়িত্ব দিতে হবে এখান থেকে এমন এমন এমপিকে, যেই এমপিরা আসলে আইন বুঝে, বিশেষ করে আপনার যারা হচ্ছে আইন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এদেরকে দায়িত্ব দেওয়া হলো। তার মানে এই 403 জন থেকে আবার কয়জনকে
বলেন তো? সেটা হচ্ছে 34 জনকে দেওয়া হয় সংবিধান রচনার দায়িত্ব। তার মানে এই 403 জন গণপরিষদের মধ্য থেকে বেছে বেছে 34 জন হচ্ছে সরাসরি দায়িত্ব পায় সংবিধান তৈরির। তাহলে বাকিরা কি করছে? বাকিরাও কিন্তু কাজ করছে। বাকিরা যে ইয়েস বলছে, নো বলছে, বুঝেন নাই? কোনো একটা আইন যদি তৈরি করতে হয় তাহলে সংসদে যেতে হয় না? তাহলে সেই অস্থায়ী সংসদে যখন স্পিকারের সামনে গেছে, স্পিকার বলছে তারা এই আইনের দ্বারা পক্ষে আছে, তারা হ্যাঁ বলুন, বিভিন্ন উত্থাপিত হয়েছে বারবার, এক একটা আইন উত্থাপিত হয়েছে, সেইখানে কিন্তু বাকিরা ইয়েস আর নো বলছে। ব্যাপারটা বুঝছেন কিনা? এই ইয়েস নো বলাও তো ইম্পর্টেন্ট একটা কাজ। যেখানে ইয়েস বেশি হয়েছে সেটা সেই আইনটা রয়েছে, যেটা ইয়েস হয়নি সেটা হয়নি। এভাবে করে হচ্ছে আপনার বাংলাদেশের আইন তৈরি হয়েছে। তার মানে এই 34 জনকে আমাদের দায়িত্ব হলো সংবিধান তৈরির। এখন আমাদের সংবিধান তৈরিতে দুইটা দেশকে বেশি প্রাধান্য দেওয়া হলো, একটা হলো ব্রিটেন আর একটা হলো ইন্ডিয়া। কেন ব্রিটেন এবং ইন্ডিয়াকে বেশি করা হলো? কেননা আমরা 190 বছর ধরে ছিলাম ব্রিটিশ উপনিবেশ। সো ব্রিটিশ আইনই আমাদের আইন বলতে গেলে। এখনও আপনি খেয়াল করে দেখবেন আমাদের অনেক আইন কিন্তু আপনার উপনিবেশিক আইন, অর্থাৎ সেই প্রাচীনকাল থেকে চলে আসছে ব্রিটিশ আইন, সেই আইনে কিন্তু আমরা এখনও অনেকে অভ্যস্ত। এই কারণে ব্রিটিশ আইনকে আমাদের আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস করা হলো। আরেকটা হলো ইন্ডিয়া, কেননা ইন্ডিয়া একদিক থেকে কালচারালি বাংলাদেশের সাথে সিমিলার, অন্য দিক থেকে হচ্ছে ব্রিটিশরা আমাদের শাসন করছে। ওকে, এর পাশে হাজার হাজার বছর ধরে কিন্তু আমরা একই দেশ ছিলাম। তখনও কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটা দেশ অন্তত ভাগ হয়নি। বিভিন্ন আমলে মোটামুটি একই ছিল। সেই পাল আমল বলেন, সেন আমল বলেন, মুঘল বলেন, ব্রিটিশ বলেন, দেখুন সব যুগে আমাদের প্রায় একই রকমের নেচার ছিল। সো এই কারণে আমাদের সংবিধানে দুইটা দেশকে প্রাধান্য দেওয়া হলো। একটা হলো ব্রিটেন, মানে যাকে বলা হচ্ছে যুক্তরাজ্য, নট যুক্তরাষ্ট্র, মনে রাখতে হবে। একটা হচ্ছে যুক্তরাজ্য, আরেকটা হলো ভারত। এখন যদি বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কার? আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে আপনার ভারতের সংবিধান, আর বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের, নট যুক্তরাজ্যের। যুক্তরাজ্যের সংবিধান অলিখিত, সংবিধান আছে। আর ভারতের সংবিধান হচ্ছে আপনার বিশ্বের সবচেয়ে বড়, আর যুক্তরাষ্ট্রের হচ্ছে সবচেয়ে ছোট। যুক্তরাষ্ট্র মানে হচ্ছে ইউএসএ। ওকে, এইখানে যেন আমরা কনফিউশনটা তৈরি না করি। আচ্ছা, এবার আসি আমরা এই সংবিধান রচনা কমিটির যে মোট সদস্য হলো কয়জন? সেটা হলো 34 জন। এবং এদের মধ্য থেকে আবার ডক্টর কামাল হোসেন, তাকে করা হলো এই সংবিধান রচনা কমিটির প্রধান। তার মানে আমাদের সংবিধানের রূপকার প্রধান, আমাদের সংবিধান রচনা কমিটির সংবিধানের রূপকার প্রধান অথবা জনক যদি বলা হয় কে, তাহলে এই জন্য অ্যান্সার হবে হচ্ছে ডক্টর কামাল হোসেন। ঠিক আছে, ডক্টর কামাল হোসেন। এখন দেখেন এই সংবিধান আবার লিখতে তো হবে হাতে, তাই না? এই হাতে লেখার দায়িত্ব দেওয়া হলো একজন ব্যক্তিকে, এবং সেই হস্তলিখিত সংবিধান যিনি লিখছেন তার নাম হলো আব্দুর রউফ। আব্দুর রউফকে দেওয়া হলো হচ্ছে আপনার সংবিধান লেখার কাজ, মানে হাতে লিখতে হবে। হাতের লেখা খুবই সুন্দর বলে তাকে নাকি লন্ডন থেকে নিয়ে আসা হয়েছিল যে তুমি এটা হাতে লিখবা। ওকে, সো হাতে লিখলো কে? হাতে লিখলো হচ্ছে আপনার আব্দুর রউফ নামে একজন ব্যক্তি। এটা কিন্তু বিসিএস এ প্রশ্ন আসছিল, কত বিসিএস এ। আচ্ছা, এরপর একটু আসি আমরা এই রচনা কমিটি দুইটা দেশকে দেখে দেখে বিশ্বের আরও কিছু দেশ থেকে কপি টপি করে মোটামুটি এই কারণে সময় কম লাগছে। আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেক দেশের সংবিধান তৈরিতে মিনিমাম 6 বছর, 7 বছর, 3 বছর, 10 বছর সময় লাগে, কিন্তু আমাদের লাগছে মাত্র কয়েক মাস। কেন লাগছে? কেননা আমাদের ইন্ডিয়া আর ব্রিটেন আমরা নকল করে দিয়ে দিয়েছি, মোটামুটি সহজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা সেই সংবিধানটা তো খসড়া আকারে লিখলো হচ্ছে আপনার, মানে এটা তো মেইন রচনা কমিটির সদস্যরা হচ্ছে সব কিছু লিখছে, বাট হাতে লিখছে হচ্ছে আব্দুর রউফ। সেই আব্দুর রউফের হাতে লিখিত সংবিধানটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা খসড়া সংবিধান। সেই খসড়া সংবিধানকে আবার গণপরিষদে উত্থাপন করলো যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হলো ডক্টর কামাল হোসেন, এবং তিনি 12 অক্টোবর, ঠিক আছে, তিনি 12 অক্টোবর, 12 ইম্পর্টেন্ট তারিখ, 12 অক্টোবর 1972 এই খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। গণপরিষদে উত্থাপন করেন
সংবিধান রচনা কমিটির প্রধান এবং চেয়ারম্যান ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন, এটা ইম্পর্টেন্ট তারিখ, অনেক অনেক চাকরি পরীক্ষায় আসছে এবং বিসিএসে আসছে, ঠিক আছে। এবং এটা প্রাইমারি পরীক্ষার প্রশ্ন আসছিল, খসড়া সংবিধান কবে উত্থাপিত হয়, ঠিক আছে, এটি হলো। এবং কে উত্থাপন করেন, কোথায় উত্থাপন করেন। ওকে, এখন দেখেন এটা উত্থাপন হলেও কিন্তু এর পরেও কিছু সংশোধনী ছিল, যে না এটা রাখা যাবে, এটা রাখা যাবে না, সব কিছু তো আর পাশ হয়নি, সুতরাং এটা পাশ হতে আরও সময় হলো। এখন এটি চূড়ান্তভাবে গৃহীত হয় কবে? আচ্ছা, এই খসড়া সংবিধানটি হচ্ছে আবার গণপরিষদে হচ্ছে সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হয় কবে? এটি গৃহীত হয় হচ্ছে আপনার 4 নভেম্বর 1972। এই খসড়া সংবিধানটি হচ্ছে আপনার গণপরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কি হয়? গৃহীত হয়। সো যেহেতু গৃহীত হয় সেহেতু এটি কিন্তু আপনার সংবিধান দিবস, অর্থাৎ সংবিধান গৃহীত হওয়ার দিনটি 4 নভেম্বর, বিধায় এই 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস। এখন সংবিধান গৃহীত হলেই তো ওই দিন থেকেই আর সংবিধান কার্যকর হয়ে যাবে না। সো কার্যকর হতে একটা সময় নির্ধারণ করা হলো, সেটা কবে? সেটা হলো কোন দিন? যেহেতু আমরা 16 ডিসেম্বর পাকিস্তান থেকে, যেহেতু এটা ইম্পর্টেন্ট তারিখ, এই দিন যেহেতু আমাদের প্রথম বিজয়ের বর্ষপূর্তি, তাই না? অর্থাৎ 16 ডিসেম্বর 1971 সালে আমরা বিজয় লাভ করছি, আর 72 সালে হয় আমাদের বিজয়ের 1 বছর। এই বিজয়ের 1 বছর উপলক্ষে 16 ডিসেম্বর 1972, 16 ডিসেম্বর 1972 হচ্ছে আপনার এটি কি হয়? কার্যকর হয়। এখন দেখেন, যখনই আমাদের সংবিধান কার্যকর হলো, তখনই কিন্তু গণপরিষদের আর কোনো কাজ থাকলো না। কেননা গণপরিষদের কাজ এখন শেষ হয়ে গেল। তার মানে এই দিন সংবিধান কার্যকর হয়, বিধায় ওই দিনই গণপরিষদ কি হয়? ভেঙে দেওয়া হয়। কি হয়? ভেঙে দেওয়া হয়। এবং এই দিন সংবিধান চালু হয়, পাশ হয়, অথবা হচ্ছে আপনার প্রবর্তন হয়। সংবিধান প্রবর্তন হয় কত তারিখে? 16 ডিসেম্বর। পাশ হয় কবে? একই কথা। ওকে, চালু হয় কবে? একই কথা। আর এই দিনই গণপরিষদ কি হয়? ভেঙে দেওয়া হয়। সো গণপরিষদের কার্যক্রম শেষ, এখানকার কোনো এমপির কোনো ক্ষমতা এখন আর নেই। তার মানে আমরা পেয়ে গেলাম একটা স্বাধীন দেশ, এবং একই সাথে পেয়ে গেলাম আমরা সেই দেশের একটি সংবিধান মাত্র 1 বছরের মাথায়। ব্যাপারটি বুঝছেন কিনা? সো 1 বছরের মাথায় আমরা একটা সংবিধান পেয়ে গেলাম, এবং এই দিন হলো আপনার গণপরিষদ ভেঙে গেল। ওকে, এখন দেখেন যেহেতু গণপরিষদ ভেঙে গেল, তার মানে এখন এটি কয় তারিখ কার্যকর হলো? 16 ডিসেম্বর। তার মানে যেহেতু আমরা সংবিধান পেয়ে গেছি, আর 70-এর নির্বাচন তো একটা বিদঘুটে নির্বাচন, তাই না? ওরা আমাদের ক্ষমতা দেয় না, ইত্যাদি ইত্যাদি। সেহেতু নতুন দেশ, নতুন সংবিধান, সুতরাং দরকার একটি কার্যকর নির্বাচন। কি দরকার? একটা কার্যকর নির্বাচন, যেটি হবে আমাদের সংবিধানের আলোকে। আগে তো হয়েছে পাকিস্তানের সংবিধানের আলোকে নির্বাচন হয়েছে 70-এ। সো এখন দরকার আমাদের সংবিধানের আলোকে একটা নির্বাচন। সেই নির্বাচনটির তারিখ ঠিক করা হলো, যেহেতু 3 মাসের মধ্যেই আমরা নির্বাচনটি দিয়ে দিব। তাহলে যেহেতু 7 মার্চ, দেখেন 7 মার্চ আমাদের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট ডে, অর্থাৎ আমাদের স্বাধীনতার যে মূল ভিত্তিটাই কিন্তু 7 মার্চ। আমরা বুঝি, আমরা যতই বুঝি না কেন, মুক্তিযুদ্ধে যে আমরা ডাক দিক না কেন, যেভাবে যা করুক না কেন, কিন্তু 7 মার্চের ভাষণের উপর দিয়ে মুক্তিযুদ্ধের আর কোনো ঘোষণা থাকেই না। এবং এটিই হয়তো বাংলাদেশের অস্থায়ী, আমরা বলতে পারি, স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু কিছুই বলতে বাদ দেয়নি, সবই বলে দিয়েছিল। সো 7ই মার্চ আমাদের ইতিহাসে যত একটা ইম্পর্টেন্ট তারিখ। সো ওই দিন নির্বাচন ঠিক করা হলো, যেহেতু সংবিধান পেয়েই গেছি, সেই সংবিধানের আলোকে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন এর তারিখ ঠিক করা হলো 7 মার্চ 1973। ঠিক আছে, 7 মার্চ 1973 আমাদের নতুন সংবিধানের আলোকে বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। সো এই নির্বাচনে মানে জিতলো কারা? সেটা হচ্ছে আওয়ামী লীগ। ঠিক আছে, আওয়ামী লীগ হচ্ছে আপনার এখানে জিতলো। তার মানে প্রথম জাতীয় সংসদে সংসদ নেতা কে ছিল? এটা আমাদের বিসিএস এ প্রশ্ন ছিল। চিন্তা করেন, গত বিসিএস এর আগের বিসিএস এ প্রশ্ন ছিল যে আপনার প্রথম সংসদ নির্বাচনে সংসদ নেতা কে ছিলেন? এটি হলো আবার আওয়ামী লীগ, যেহেতু বঙ্গবন্ধু। ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে আপনার প্রথম সংসদ নির্বাচনের সংসদ নেতা ছিলেন।
অর্থাৎ একই জিনিস কিন্তু যখন প্রশ্নটা একটু ভিন্ন রকম করে, প্রশ্ন যখন রিপিট প্রশ্ন না হয় তখনই আমরা বুঝতে পারি কে ছিল। এটিও কিন্তু একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, এবার একটু আসি আমরা তাহলে এই যে সংবিধানটা আমরা পেয়ে গেলাম, কারণ যে নির্বাচনও হলো। এবার একটু আসি আমরা এই সংবিধান শুধুমাত্র এদের বাইরে না, আরও অনেকে কাজ করছে। দেখেন, সংবিধানটি প্রথম লেখা হয় কোন ভাষায়? এই প্রশ্ন যদি আপনাকে করি তাহলে আপনারা কি অ্যান্সার দিবেন? সংবিধানটি প্রথমে লেখা হয় কোন ভাষায় বলেন তো? সংবিধানটি প্রথম লেখা হয় কোন ভাষায়? সেটা কিন্তু ইংরেজি ভাষায়। কোন ভাষায়? ইংরেজি ভাষায় কিন্তু আমাদের সংবিধান প্রথম লেখা হয়। ঠিক আছে, এখন দেখেন এই যে ইংরেজি ভাষায় লিখিত সংবিধান, কিন্তু আমাদের সংবিধানের কিন্তু দুইটা পার্ট তৈরি করা হয়, দুইটা ভাষায় পার্ট তৈরি করা হয়। তার মানে আমাদের সংবিধানের ভাষা কয়টি? ভাষা হবে দুইটা, সেটা হচ্ছে ইংরেজি ও বাংলা। এখন দেখেন, তাহলে যেহেতু আমরা সংবিধানটা প্রথমে ইংরেজিতে লিখছি, তাহলে এটা একটা বাংলা পার্ট তৈরি করা দরকার। সুতরাং বাংলা পার্ট তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হলো আমাদের আরেকজন বিখ্যাত ব্যক্তিকে, তিনি হলেন ডক্টর আনিসুজ্জামানকে। তিনি তখন চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক, যদিও পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন বিখ্যাত অধ্যাপক এবং বাংলাদেশের একজন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু ডিরেক্ট টিচার ছিলেন হচ্ছে আপনার ডক্টর আনিসুজ্জামান। সো এই আনিসুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয় সংবিধানের বাংলা পার্ট তৈরি করার জন্য, এবং এই সংবিধানকে আবার অঙ্গসজ্জার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের আরেকজন বিখ্যাত আর্টিস্ট, এবং তার নাম হলো জয়নুল আবেদিনকে, যাকে আমরা বলি শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাকে হচ্ছে আপনার দায়িত্ব দেওয়া হয় কিসের? সংবিধানের অঙ্গসজ্জা করার জন্য। তিনি কিন্তু আবার পটুয়া কামরুল সহ অনেককে নিয়ে হচ্ছে আপনার এই সংবিধানের নকশা করছে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন, তাহলে এই নামগুলো আমাদের পড়তে হবে। তাহলে বাংলা পার্ট তৈরি করে কে? ডক্টর আনিসুজ্জামান। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তিনি কিন্তু আরও অনেককে সাথে নিয়েছিল। আনিসুজ্জামান আবার সৈয়দ আলী হোসেন, তারপরে হচ্ছে আপনার কি জানো মাজাহুল ইসলাম বা এরকম কয়েকজনকে বিখ্যাত ব্যক্তিকে নিয়ে হচ্ছে বাংলা পার্ট তৈরিতে তারা হচ্ছে সাহায্য করে। ওকে, এখন দেখেন এই যে দুইটা ভাষা ইংরেজি এবং বাংলা, এদের মধ্যে যদি আপনার কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি হয় দুই ভাষার মধ্যে, তাহলে কোনটি অনুসরণীয় হবে? অর্থাৎ একই আইনে আপনার মতো ঝামেলা তৈরি হলো যে ইংরেজি ভাষা যেটা বলছে বাংলার সাথে সেটা মিলতেছে না, তাহলে বাংলা এবং ইংরেজির মধ্যে যদি আপনার কনফিউশন তৈরি হয়, তাহলে কোনটি অনুসরণ করা হবে? সেটি হচ্ছে বাংলা ভাষা। তার মানে সাংবিধানিকভাবে হচ্ছে আমাদের বাংলার প্রাধান্য, সেটা আমরা বুঝতে পারি। ব্যাপারটি বুঝছেন কিনা? যদিও সংবিধানের দুই ভাষায় লেখা, কিন্তু সাংবিধানিক প্রাধান্যের দিক থেকে আমাদের প্রাধান্য পাবে কোন ভাষা? সেটা অবশ্যই বাংলা ভাষা। এটা আমাদের বুঝতে হবে। এখন এই যে একটা সংবিধান প্রথমে লিখছিল, সেই খসড়া সংবিধানটি অথবা বাংলাদেশের সংবিধানের মূল কপিটি এখনও কোথায় সংরক্ষিত আছে? সেটি হবে আমাদের জাতীয় জাদুঘরে। কোথায় বলতো? শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় যে এই সংবিধান রচনা কমিটির যে 34 জন মেম্বার ছিল, এদের মধ্য থেকে আবার কে কারা ছিল? আচ্ছা, এই যে 34 জন, এই 34 জনের মধ্যে আবার দেখেন যে আওয়ামী লীগের, আচ্ছা আওয়ামী লীগের ছিল কয়জন? আওয়ামী লীগের ছিল হচ্ছে আপনার 33 জন। ওকে, আর বিরোধী দলের ছিল হচ্ছে আপনার একজন। সেই একজনের নাম ছিল হচ্ছে আপনার কি বলেন তো? সেই একজনের নাম ছিল হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, এবং আওয়ামী লীগের 33 জনের মধ্যে আবার একজন ছিল মহিলা, তিনি সংরক্ষিত নারী আসনের মহিলা সদস্য ছিল, এবং তার নাম হলো বেগম রাজিয়া বানু। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসে? আওয়ামী লীগের কয়জন, বিরোধী দলীয় কয়জন, তার নাম কি, এবং বেগম রাজিয়া বানু একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। তিনি আওয়ামী লীগের তবে নির্বাচিত না, তিনি হলেন সংরক্ষিত নারী আসনের মেম্বার ছিলেন। ঠিক আছে, এটি হলো আমাদের সংবিধান রচনার প্রেক্ষাপট থেকে ইম্পর্টেন্ট তথ্য। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় যে সংবিধানের কভার ডিজাইন কে করে? আচ্ছা, সংবিধানের কভার ডিজাইন কে করছিল বলুন তো? আমাদের সংবিধানের কভার যেটা আর কি, এই কভার ডিজাইন করছে হচ্ছে পটুয়া কামরুল বিখ্যাত কামরুল ইসলাম। অর্থাৎ বাংলাদেশের যিনি জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন সেই বিখ্যাত শিল্পী কামরুল হাসান হচ্ছে আপনার এই সংবিধানের কভার ডিজাইন করছে। আর সংবিধানের মানে খসড়া সংবিধানের অলঙ্করণ এবং ডিজাইন করছিল যে ব্যক্তি, তিনি কিন্তু আপনার জয়নুল আবেদিন। হস্তলেখকের নাম হচ্ছে আপনার আব্দুর রউফ।
আচ্ছা, সুরঞ্জিত সেনগুপ্ত হচ্ছে সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য এবং তিনিই কিন্তু খসড়া সংবিধানে স্বাক্ষর করেননি এমন একমাত্র ব্যক্তি। ওকে, ডক্টর কামাল হোসেন হচ্ছে চেয়ারম্যান রূপকার এবং গণপরিষদে উত্থাপনকারী। মোহাম্মদুল্লাহ হচ্ছে প্রথম ডেপুটি স্পিকার, আব্দুল হামিদ প্রথম স্পিকার, আব্দুর রশিদ তর্কবাগীশ প্রথম অধিবেশনের সভাপতি, আবু সাইদ চৌধুরী হচ্ছে আপনার গণপরিষদ আদেশ জারি করেন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি হলেন অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, অর্থাৎ যার হাত ধরে হলে আমাদের সংবিধান মূলত হচ্ছে ভিত্তিটা রচিত হয়, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো এই যে তারিখ ঘটনা সমূহ আমরা পড়ছি, আমার মনে হয় যে আপনারা এটা মনে রাখতে পারবেন। গল্পের মতো করে আমি কিন্তু পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে। বাকি দিনে আমরা এখান থেকে সংবিধানের প্রেক্ষাপট গেল, আমরা আলোচনা করব তফসিল এবং সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ। এই অনুচ্ছেদ কিন্তু শুধুমাত্র এখানে লেখা আছে, আর পরের পৃষ্ঠায় দেখবেন আপনারা 183 পৃষ্ঠা থেকে হচ্ছে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে। সো আপনারা ব্যাখ্যার ব্যাপারটা করবেন। আর বইটা আমি এইটুকু বলি, বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় সবচেয়ে কম পড়ে বেশি কমন বাজাতে চান যারা, তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইয়ের বিকল্প কোনো বই এখন নেই। ওকে, সো কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইটা আপনারা অবশ্যই কিনে নেবেন। এই বইটা কিন্তু শেষের পথে, অর্থাৎ ঈদের আগে আমাদের বইটা শেষ হয়ে যাবে পুরোপুরি। ঈদের পর যেহেতু পরীক্ষার আর খুব কম সময় থাকবে, সেহেতু আমরা আর দ্বিতীয়বার আর এই পরীক্ষার আগে ছাপাবো না, মানে 45-এর আগে অথবা এই প্রাইমারি মেতে যদি হয় তার আগে আমাদের আর কোনো এডিশন আসবে না। সো যারা গতবারের মতো কেউ মিস করেন না, গতবার কিন্তু আমাদের মানে বিসিএস পরীক্ষার মিনিমাম 1.5 মাস আগে আমাদের বই শেষ হয়ে গেছিলো, এরপরে কিন্তু বই পাননি। লিখিত বইয়ের একই অবস্থা, আমি কিন্তু লিমিট মানে ছাপি, লিখিত বইও কিন্তু আপনারা সেই পরীক্ষার মিনিমাম 2 মাস আগে আর পাননি। সো আমার বইগুলো আমি সবসময় শেষ করে রাখি আগে থেকে, কেননা লাস্টের দিকে বই রয়ে যায়, ঠিক আছে, সেই ঝুঁকি আমি নিতে চাই না। সো যারা কিনবেন বইটা অবশ্যই কিনে নেবেন। মাত্র 528 পৃষ্ঠার বইয়ে আমরা বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল এই 3টা বিষয়ের বেসিক এবং সাম্প্রতিক, অনেকে নাম শুনে ভাবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কি শুধু সাম্প্রতিক, না, এই বইয়ের মাত্র 15% সাম্প্রতিক, কিন্তু সম্পূর্ণটা হচ্ছে বেসিক এবং একদম নির্যাস। যদি আমরা বলি যে পুরো পড়ার একটা নির্যাস, আপনি অনেক করবেন, সেটাকে আমি সংক্ষেপে নিয়ে আসছি অল্প কথায় অল্প ভাষায়। বাট এটাই ব্যতিক্রম একটা বই বাংলাদেশের, যেখানে আপনি এইভাবে করে পাবেন। এত কমের মধ্যে আপনি বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় এত কম সাধারণ জ্ঞান পড়ে এত ভালো কমন আপনি কোনো বইয়ে পাবেন না। আপনারা জানেন যে এই বই থেকে তারপরেও প্রতি বিসিএসে প্রায় 90% প্রশ্ন কমন আসে। সো এনাফ, আমাদের যে কোনো চাকরি পরীক্ষায় প্রাইমারিতেও কমন আসছে, ঢাবি ভর্তি পরীক্ষায় অনুরূপ কমন আসছে, এনএসআইতে কোনো বলাই নেই, এনএসআই মনে হয় সবগুলো প্রায় কমন আসছে এখান থেকে, ঠিক আছে। সো আপনারা নিয়ে নেন, এক বইয়ে সব কিছু এনাফ হবে আপনার জন্য। তবে যদি আপনাদের গ্রেড একদম লাস্টের দিকে হয়, চতুর্থ পঞ্চম, তার জন্য আপনারা অন্য বই পড়তে পারেন এর পাশাপাশি। ওকে, বাট প্রাইমারি পর্যন্ত এটা মোটামুটি এনাফ, প্রাইমারি নিবন্ধন পর্যন্ত এই বইটা এনাফ বলতে পারেন। আর বাকিটা আমরা ক্লাস করলে আপনারা জানতে পারবেন। আর যারা ভর্তি হতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আজকেই। আমার বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত, তারপরে হচ্ছে প্রাইমারি, এই 3টা ব্যাচ চলমান। আর অন্যদিকে হচ্ছে আপনার 10 মিনিট স্কুল তো জানাই আছে আপনাদের। 10 মিনিট স্কুলে গেলে বা আমার আইডিতে গেলে আপনার দেখবেন যে 10 মিনিটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা 10 মিনিটের একেবারে 70 ঘন্টার কোর্স করতে পারেন। সেই কোর্সে কিন্তু শুধুমাত্র মানে না, আমাদের লাইভ ক্লাসও হবে। লাইভ ক্লাস হবে হচ্ছে সাম্প্রতিক ক্লাসগুলো লাইভ হবে 10 মিনিট স্কুলের সিক্রেট গ্রুপ থেকে এবং হচ্ছে আপনার পাবলিক গ্রুপ থেকে, 2 জায়গা থেকে হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনারা পাবেন, লাইভ ক্লাসগুলো পাবেন। সো আপনারা চাইলে যদি কেউ চান যে না আমি রেকর্ড দেখব, আমি অনেক ম্যাপ দেখব আর আস্তে ধীরে পড়বো, তাহলে তাদের জন্য আমার হচ্ছে একদম লিমিট ভুলহীন একটা পড়া হচ্ছে আপনার, যেখানে হচ্ছে আপনার ধরুন বিভিন্ন সময় আমরা কথা বলতে গেলে অনেক মিস্টেক বলে ফেলি, ওগুলো কিন্তু ওখান থেকে মানে হচ্ছে আপনার বাদ দেওয়া হয়। ওকে, একদম অ্যাকুরেট লেকচার হচ্ছে আপনার 10 মিনিট স্কুলে পাবেন। সো আমি সবাইকে বলবো আপনার যেটা রুচি হয় সেখান থেকে কিনতে পারেন। বাট জিকেতে আপনি ফাউন্ডেশন ভালো করতে হলে অবশ্যই আমার ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। আমি হিজিবিজি পড়াই না, হিজিবিজি খুবই কম পড়াই। আপনারা যদি আন্তর্জাতিক ক্লাস করেন, ভূগোল করেন, আপনারা আরও বেশি মজা পাবেন। ম্যাপ করলে আপনারা ক্লাসে আরও বেশি মজা পাবেন। ওকে, তো নিজের গল্প আর কম বলি। 32 এখানে দেওয়া আছে, 01 এত 0177308929, ঠিক আছে। আর সকল ক্লাস সেভ থাকবে, আপনারা সেভ নিয়ে বলেন, সেভ থাকবে সবসময়। আর নোটস কি? আচ্ছা, নোটস হচ্ছে আপনার লিখিত বইয়ের জন্য আমার লিখিত বই, লিখিত ব্যাচেলর লিখিত বই, প্রিলির জন্য আমার প্রিলি বই আছে, আমার সামনে ডাইজেস্ট আসবে, সো ডাইজেস্ট আপনারা কিনতে পারেন। আর প্রাইমারির জন্য আমার মাঝে মাঝে আমরা পিডিএফ দিব। আমার যদিও এটা বইয়ের অনেক ম্যাটেরিয়ালস আছে, অনেক লেখা আছে, বাট তারপর আমি মাঝে মাঝে পিডিএফ দিয়ে দিব। ওকে, সে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।